স্মরণকালের বড় বন্যায় ভাসছে বৃহত্তর চট্টগ্রাম। ঘের লবণ চাষে স্লুইস বন্ধ রাখার দীর্ঘায়িত অভিযোগ স্থানীয়দের। টানা বৃষ্টিতে রাজধানীর মার্কেট দোকানপাটে পানি ঢুকে বড় ক্ষয়ক্ষতি। 7 দিনেও ঘুরে দাঁড়ানো কঠিন বলছেন ব্যবসায়ী। সরকার গঠনের পর প্রথম বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ। 7 মাসে দুবার ইউনিফর্ম বদল পুলিশের। পোশাক নয়, সেবার মান এবং মানসিকতায় পরিবর্তনের পরামর্শ বিশ্লেষকদের। নীলফামারীতে নদীকে খাল দেখিয়ে 39 লাখ টাকার নতুন প্রকল্প। জামালপুরের সড়ক নির্মাণের ঘোষণাতেই ইট তুলে বিক্রি। যাত্রী শূন্যতায় বন্ধের পথে যশোর বিমানবন্দর। ইউএস বাংলার ফ্লাইট বন্ধ হচ্ছে 16 জুলাই। দুশ্চিন্তায় ট্রাভেল কর্মীরা। মেসি, এমবাপ্পে, কেইন না ইয়ামাল? বিশ্বকাপ উঠছে কার হাতে? ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা দ্বৈরথের অপেক্ষা। এখানেই থামতে চান না মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাইদ। লক্ষ্য বিশ্বজয়ের মাত্রাতে প্রস্তুতি পরিকল্পনা। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। শুভ সকাল আপনাদের দুজনকেই, তামান্না এবং আলিফ। এবং তবে সকালটা কতটুকু শুভ রঞ্জু সেটা একটু ভাববার বিষয়, কারণ সারা দেশে আসলে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। গতকাল কিছুটা পানি কমতে শুরু করলেও আবারও কিন্তু রাতের বৃষ্টিপাতে সেই অবস্থা থেকে তারা আসলে অবনতির দিকে গিয়েছে। মুন্দের ভালো খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর যে আজকে গতকালে যে বৃষ্টিটা হয়েছিল আসলে রাজধানীতে, সেই রকম বৃষ্টি আজকে হবার সম্ভাবনা কম, তুলনামূলক কম। এবং এটা বলা যায় যে মন্দের ভালো খবর, কারণ গতকালকে রাজধানীবাসী যে পরিমাণ জলজট যানজটে নাকাল ছিল এবং কাল রাত পর্যন্ত কিন্তু পানি নামেনি বিভিন্ন জায়গা থেকে। এবং এর প্রভাব কিন্তু বিশেষ করে রাজধানীর যে বিপণী বিতানগুলো রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন ধরনের মার্কেট যেগুলো রয়েছে সেখানে পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন যে তাদের দোকানে রাখা মালামাল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে নিউ মার্কেটের মতো জায়গায় কিন্তু জলাবদ্ধতা সবসময় বেশি থাকে এবং সেই জায়গায় যারা ব্যবসায়ী আছেন তাদের মালামাল নষ্ট হয়ে যাওয়ার একটি দাবি তারা করেছেন এবং তারা বলছেন 7 দিনেও তারা আসলে ঘুরে দাঁড়াতে পারবেন না, এমন আশঙ্কার কথা। এবং যারা প্রতিদিন অফিসগামী তাদের কিন্তু ভোগান্তি কালকে চরমে ছিল। আমি নিজে দেখেছি যে রাস্তায় কোনো যানবাহন নেই এবং যেগুলো রয়েছে সেগুলোতে ভাড়া আসলে 4-5 গুণেরও বেশি। যাত্রীদেরকে বলতে শুনছিলাম যে 50 টাকার ভাড়া 300 টাকা পর্যন্ত যাচ্ছে। এবং রাজধানীতে তো এখন হচ্ছে হাইব্রিড গাড়ির প্রচলন বেশি এবং এই পানিতে কিন্তু হাইব্রিড গাড়ি সবচেয়ে বেশি বিপত্তিতে পড়ে থাকে। এবং গত দিনও আমরা দেখেছি সড়কে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর যানবাহন এরকম বন্ধ হয়ে, পানির কারণে বন্ধ হয়ে দাঁড়িয়েছিল। তো এই একটা ভোগান্তি কিন্তু ছিল। এই সংক্রান্ত খবর দিয়েই শুরু করতে চাই আলিফ। স্মরণকালের বড় বন্যায় ভাসছে বৃহত্তর চট্টগ্রাম। তবে তা দীর্ঘায়িত হওয়ার পেছনে শুধু অতিবৃষ্টিই নয়, মানবসৃষ্ট কারণকেও দুষছেন স্থানীয়রা। তারা বলছেন মাছের ঘের, লবণ চাষের সুবিধায় স্লুইস গেট বন্ধ রাখা এবং খালে প্রভাবশালীদের অবৈধ বাধাগ্রস্ত হয়েছে পানি প্রবাহ। দীর্ঘস্থায়ী হয়েছে বন্যা। এমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। যেদিকে দুচোখ যায় বানের জল, তলিয়ে আছে ঘরবাড়ি, পথঘাট। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ এবং কক্সবাজারের চকুরিয়া পেকুয়ার বিস্তীর্ণ এলাকার এমন পানিবন্দী অবস্থা গত প্রায় 1 সপ্তাহ ধরে। টানা ভারী বর্ষণকে এবারের বন্যার প্রধান কারণ বলা হচ্ছে, কিন্তু বৃষ্টি কমলেও সাগর উপকূলীয় এসব জনপদে দিনের পর দিন পানি আটকে থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ হিসেবে সামনে আসছে বন্ধ রাখা স্লুইস গেটগুলো। কিন্তু কেন, কারা বন্ধ রাখছে এসব স্লুইস গেট? মাছের যাদের প্রজেক্ট আছে ওনারা ওই সুইচ গেটটা কি করে বন্ধ করে রাখে, যার কারণে এই এলাকার মানুষ পানিবন্দী। বৃষ্টি হওয়াতে পানি নেমে যাওয়ার কথা, কিন্তু পানি নামতেছে না আমাদের সুইচ গেটগুলোর কারণে। সুইচ গেটগুলো যদি অতি দ্রুত যদি 7টা গেট থেকে 7টা যদি খুলে দেয়, আমাদের পানি এখানে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থাকবে। তাড়াতাড়ি যাতে আমাদের পানিগুলো সুইচ গেটটা খুলে দিলে পানিগুলো যাতে চলে যায়, না হলে আমাদের পরিবার নিয়ে আমাদের একদম নিঃস্ব হয়ে যেতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় খালের উপর অবৈধভাবে দেয়া হয়েছে বাঁধ। সে কারণে পানি সরতে না পেরে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা পরিস্থিতি। আমাদের ঘর বাড়ি সব জায়গায় পানি ডুবে গেছে।
মানে যতটুকু পর্যন্ত পানি আমাদের চুলাতে পানি ঢুকে গেছে, রান্না করতে পারতেছি না। আমাদের এলাকায় কোনো কেউ খোঁজ খবর নেয় না এবং আমাদের ইউনিয়নের ভিতর যে খাল খননের কথা আজকে 30 বছর ধরে 91 আগে পর্যন্ত এখনো কোনো খালের কোনো কাজ করে নাই। ত্রাণের কোনো খবরও পাই না আমরা। খাল নিয়মিত খনন না হওয়াকে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণ বলছেন জনপ্রতিনিধিরাও। তো আমাদের জলপথের হাল দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে ফেলেছি, ওখান থেকে পানি নিষ্কাশন হতে সময় লাগতেছে। এদিকে সুইচ গেট 3টা অসফল বাসখালীতে। আমি আশা করি অর্থ বছরে এগুলো টেন্ডার আওতে নিয়ে আসতে পারবো। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে কিছু কিছু জায়গায় স্লুইস গেট খুলে দেওয়া হলেও স্থানীয়দের কেউ কেউ তা আবার বন্ধ করে দেয়। তবে বন্যা পরিস্থিতি সামলাতে স্লুইস গেটগুলো দ্রুত খুলে দেওয়ার কথা বলছে প্রশাসন। আনোয়ারাতে ইওনো গিয়ে নিজে ওয়াটার বোর্ড দের লোকজনকে নিয়ে গিয়ে খুলে দিয়েছে। বাঁশখালীতে ওয়াটার বোর্ডের লোকজন গতকালকে অনেকগুলো যতগুলো সম্ভব হয়েছে তারা খুলে দিয়েছে। আমরা তাদেরকে বলেছি যে এই ধরনের স্লুইস গেট দিয়ে পানি না যাওয়ার কারণে যেখানে অপোজিট সাইডে যেখানে পানি বেড়ে যাচ্ছে সেখানে যেন তারা অবশ্যই স্লুইস গেটটি খুলে দেয়। প্রশাসনের হিসাবে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে এ পর্যন্ত বন্যায় প্রাণ গেছে অন্তত 50 জনের, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 8.5 লাখেরও বেশি। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। জেলা সদর থেকে দূরত্ব 17 কিলোমিটার, পানিতে ডুবে আছে পুরো এলাকা। একমাত্র সড়কটির 3 কিলোমিটার অংশ পানির নিচে। 3000 মানুষের চলাচলের ভরসা মাত্র 2টি নৌকা, অথচ এখনও কোনো ত্রাণের দেখা পাননি দুঃখীপাড়া, রোয়াজাপাড়া, রত্নপুর সহ ওই 5 গ্রামের বাসিন্দা। আকাশবাণীকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন বিস্তারিত নিবিড় সাহা। দুঃখীপাড়া জীবন দুর্বিষহ এখানকার বাসিন্দাদের। বানের পানি কিছুটা নামতেই আনুমা মারমা নেমে পড়েছেন দোকান গোছাতে। কিছু পণ্য সরাতে পারলেও অর্ধেকের বেশি গেছে পানির পেটে, ভেসেছে বাড়িও। 80% করা না যায়, হতবা গিয়ে করা না যায়। বৃষ্টির পানি কয়েকবার উঠায় বারবার জিনিসপত্র উঠাতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। পানিতে বাড়ি ডুবে যাওয়ায় মানুষের বাসায় বাসায় থাকতে হয়েছে, খেতে হয়েছে। বৃষ্টি পড়লে পানি আসে, দোকানের জিনিসপত্র সব ভেসে গেছে। বছরের পর বছর এ সময় আসলে সব সময় দোকানের জিনিসপত্র ভেসে যায়। এখন দোকানের সবকিছু পচে গেছে। পাড়ার প্রবেশ মুখেই মাচাংঘর মনুচিং মারমার। বুড়ো বয়সেও করতে হয়েছে পানির সঙ্গে লড়াই। বন্যায় ডুবেছিল পুরো ঘর। বাড়ির চাল পর্যন্ত পানি উঠে গেছে। নৌকা থেকে বাড়ি দেখা যায়নি যে পরিমাণ পানি ছিল। পাটক্ষেত, ধানের খোলা, শশা, ধনেপাতা সব ডুবে ভেসে গেছে। এখন কি খাবো জানি না। পাহাড়ও ধসে পড়েছে। এখানে আরেকটুর জন্য বাড়ির ওপর পড়েনি। এখানকার সব আদিবাসী পরিবারের গল্প একই। অনেক পানি ছিল তো, ঘর ভাঙেছে, দোকায় পাই না তো, পানি সবগুলো নষ্ট হয়ে গেছে। কাপড় চোপড়, ব্যাগ, ছেলের ব্যাগ, বই, খাতা সবগুলো নষ্ট হয়ে গেছে। জেলা সদর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রেইসা গোয়ালিয়া সড়ক। দুঃখীপাড়া, রোয়াজাপাড়া ও রত্নপুর সহ 5 গ্রামের যাওয়ার একমাত্র রাস্তা এখন পানিবন্দী। ডুবেছে সেতু, ফসলি জমি ও খামার। আমাদের এলাকাটা সব শেষ হয়ে গেছে। 8-9 দিন পানি ডুবিয়ে নেই, এখন খাইতে জায়গা নাই, 200 পরিবার মতো পানি বন্দি চলাচল রাস্তা থেকে। আজ 8 দিন পর্যন্ত আমরা রাস্তার মধ্যে পানি, এখনো পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা পানি নিচে আছে। তবে এখনো সরকারি কোনো ত্রাণ সহায়তার মুখ দেখেনি যোগাযোগ বিচ্ছিন্ন 3000 বাসিন্দা। 6-7টা গ্রাম ডুবা, যোগাযোগ সব বিচ্ছিন্ন। হ্যাঁ, কালবা যোগাযোগ সব বিচ্ছিন্ন। ত্রাণের মানুষগুলো আমরা এখনো দেখা সাক্ষাৎ নাই তো, হয়তো আসবে, পরে আসবে। সরকার থেকে কোনো আমাদেরকে অনুদান সহায়তাও আসতেছে না। আমরা এলাকার মানুষ খুব কষ্ট, অসহায়ের মধ্যে আছে। জেলা সদরের সঙ্গে তাদের যোগাযোগের ভরসা এখন মাত্র 2টি নৌকা। নিবিড় সাহা, স্টার নিউজ, বান্দরবান। বন্যার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে মিশু মল্লিক, খাগড়াছড়ি থেকে আক্তার হোসেন এবং টেকনাফ থেকে শহীদুল্লাহ। প্রথমে যাচ্ছি রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শুভ সকাল। সেখানকার বন্যা পরিস্থিতি আসলে কেমন জানাবেন?
আলিফ, আসলে রাঙামাটির দুটো উপজেলা বা রাঙামাটির সবচেয়ে বড় যে উপজেলা, বাংলাদেশের সবচেয়ে বড় যে উপজেলা বাঘাইছড়ি এবং বিলাইছড়ি, এই দুটো উপজেলা আসলে বন্যা কবলিত হয়েছিল। এখন গতকাল এবং গত পরশু আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসায় এই দুটো উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। আম, কিন্তু আরেকটি আশঙ্কার কথা পাশাপাশি জানাতে চাই, সেটি হচ্ছে গতকাল মধ্যরাত থেকে আবারও গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেটি টানা বৃষ্টিপাত হচ্ছে। এখন এই বৃষ্টিপাতের ফলে আবারও যদি পাহাড়ি ঢলের কারণে কাঁচালং নদীর পানি বৃদ্ধি পায়, তবে আবারও বন্যা কবলিত হতে পারে দেশের সবচেয়ে বড় এই উপজেলাটি। বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি গতকাল সকাল থেকেই আসলে হয়। যে সকল প্লাবিত অঞ্চলগুলো ছিল, সে সকল প্লাবিত অঞ্চল থেকে পানি নামতে শুরু করে এবং আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন তারা আসলে ঘরে ফিরে যেতে শুরু করেছিলেন। এখনো পর্যন্ত, শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের কাছে কাঁচালং নদীর পানি এখনো বিপদসীমার নিচেই রয়েছে। সে কারণে আসলে এখনো পর্যন্ত নতুন করে প্লাবিত হয়নি, তবে প্লাবিত হওয়া যে সকল অঞ্চল ছিল সেগুলো থেকে আসলে এখনো পুরোপুরি পানি নেমে যায়নি। সে কারণে আশ্রয়কেন্দ্রে মানুষ এখনো রয়েছেন। বাঘাইছড়িতে এই মুহূর্তে 24টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং 24টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1,500-এর মতো মানুষ এখনো পর্যন্ত অবস্থান করছেন। আমরা আসলে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছিলাম বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের সাথে। তিনি অনেকদিন যাবত আসলে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি আমাকে যেটা বলছিলেন যে ত্রাণের আসলে এই মুহূর্তে কোনো অভাব নেই, তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং তারা ত্রাণ বিতরণ করছেন। প্রতিটা আশ্রয় কেন্দ্রে গিয়ে 3 বেলা খাবার, ওষুধ এবং অন্যান্য যে সকল সুবিধাগুলো সেগুলো তারা দেওয়ার চেষ্টা করছেন এবং এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে তারা সরকারের পক্ষ থেকে যে ত্রাণগুলো আছে, তারা পর্যাপ্ত ত্রাণ তাদের কাছে রয়েছেন, তারা সেগুলো বিতরণ করছেন ভালোভাবেই। কিন্তু আশঙ্কার কথা তিনি যেটি বলছেন যে টানা বৃষ্টিপাত হলে আবারও হয়তো বা বন্যা কবলিত হতে পারে। পাশাপাশি বিলাইছড়ি উপজেলার কথা যদি বলি, বিলাইছড়িতে এই মুহূর্তে 4টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে প্রায় 1.5 শতাধিক মানুষ অবস্থান করে আছে। কিন্তু বিলাইছড়ির একটি যেটি সমস্যা, সেটি হচ্ছে যে রায়াক্ষং নদী রয়েছে, যে বৃষ্টির কারণে পাহাড়ে ঢল নেমে এসে রায়াক্ষং নদীতে যখন স্রোত বেড়ে যায়, তখন আসলে বিলাইছড়ি উপজেলা একেবারেই নদীর পথে যে যাতায়াত সেখানে সেটি একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়। সে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ নিয়ে বা কোনো সহায়তা নিয়ে সেখানে আসলে পৌঁছানো সম্ভব হয় না, যেটি আসলে গত পরশু দিনও হয়েছে। কিন্তু গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে ত্রাণ নিয়ে সেখানে সেখানে গিয়েছিলেন এবং ত্রাণ বিতরণ করেছিলেন। তো এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছে। এই পর্যন্ত গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আলী মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাঙামাটির খবর। এ পর্যায়ে যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, খাগড়াছড়িতে কি অবস্থা? গত রাতে যেমনটি জানতে পেরেছি, পানি কিছুটা কমতে শুরু করেছে, আবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখন পরিস্থিতি কেমন? পাহাড়ি ঢলে যে সকল এলাকা প্লাবিত ছিল, সেই সকল এলাকা পানি কিন্তু কমতে শুরু করেছিল। সর্বশেষ আমরা গতকালকে যেমনটা দেখেছি, অর্থাৎ খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার বেশ নিচু এলাকাতে কিছু গ্রাম প্লাবিত ছিল, সেই এলাকার পানিও কিন্তু নামতে শুরু করেছে। আমরা গতকাল থেকে দুপুর পর্যন্ত দেখেছিলাম অন্তত পানি নেমে যাওয়ার ফলে কিন্তু কিছু একদম নিচু এলাকা 50 পরিবারের মতো কিন্তু পানিবন্দী ছিল এবং আমরা সেটি বিকাল আজ সকালে খোঁজ নিয়ে যেমনটা জানতে পেরেছি, আসলে সেখান থেকে কিন্তু মানুষ নেমে গিয়েছে। অর্থাৎ খাগড়াছড়ি যে পাহাড়ি ঢলে ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে সকল মাইনের টেঙ্গি নদীর পানি প্রবাহিত হওয়ার ফলে যে সকল গ্রামগুলো পানিতে প্লাবিত ছিল, সে সকল গ্রামের কিন্তু পানি নেমে গিয়েছে। মানুষ এখন তারা সে বসত বাড়িতে ফিরছে, অর্থাৎ তারা আশ্রয়কেন্দ্র থেকে বসত বাড়িতে ফিরছে এবং সেখানে তারা তাদের ঘর পরিষ্কার এবং অন্যান্য যে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো কিন্তু করছে। পাশাপাশি আমি আপনাকে একটু বলে রাখি, যেটা হচ্ছে যে গেল কয়েকদিনে ভারী বর্ষণে কিন্তু খাগড়াছড়ি সাদেক সড়ক এবং লংগদুর রাঙামাটি লংগদুর সড়ক কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ ছিল। তবে গত 2 দিন যাবৎ কিন্তু সেই সড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি মিলিয়ে সব মিলিয়ে বেশ উন্নতি হচ্ছে, মানুষের জীবনে একটি স্বস্তি এসেছে। তবে আমরা দেখছি গতকালকে মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে আশঙ্কা করা যাচ্ছে যে যদি ভারী কোনো বর্ষণ হয়ে থাকে, তাহলে হয়তো আবারও প্লাবিত হওয়ার একটা সংখ্যা থেকে যায়। তবে সব মিলিয়ে এখন খাগড়াছড়ির পরিস্থিতি খুবই ভালো, আমরা এমনটাই দেখছি। আলিফ। দর্শক, শুনছিলাম খাগড়াছড়ি থেকে সহকর্মী আখতার হোসেন জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। আমাদের সঙ্গে আরও একজন সহকর্মী যুক্ত হয়েছেন সুনামগঞ্জ থেকে আমির মাহমুদ। তবে এ পর্যায়ে আমরা যেতে চাই টেকনাফে, সেখানে আছেন সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, টেকনাফের এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কেমন জানাবেন?
গত টানা কয়েকদিন বৃষ্টিপাত হলেও এখনো একটু বৃষ্টি কমে গেছে, তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা যে শাহপদ্বীপ এলাকাটি রয়েছে টেকনাফের যে একদম 0 পয়েন্ট, সেখানে এসেছি। আমরা দেখেছি যে তারা এখনো পর্যন্ত প্রায় শতাধিক ঘরবাড়ি পানিবন্দী রয়েছে। আমরা যে এলাকাতে রয়েছে সেখানে হচ্ছে টেকনাফ শাহপদ্বীপ জালিয়াপাড়া এলাকা। এখনো পর্যন্ত আমরা সেই এলাকাতে পানিবন্দী মানুষগুলোকে দেখতে পেয়েছি। তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা সরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা পায়নি। তবে কয়েকদিন আগে টেকনাফ উখিয়া টেকনাফের যিনি এমপি রয়েছেন, তিনি শাহাদুল চৌধুরী, তিনি এখানে প্রায় 500 পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন। এই দ্বিতীয় দফে আরও দেওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ত্রাণ সহায়তা পায়নি। তারা অনেক কষ্টে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা দিনমজুর যারা কাজ করতেন, তাদের কাজকর্ম বন্ধ হওয়ার কারণে তারা অনেক কষ্টে থাকতে হচ্ছে, সেটা কিন্তু বলেছেন। আমরা উপজেলা প্রশাসনের সাথে যে তথ্য পেয়েছিলাম, তারা বলছেন যে যে জায়গাতে পানিবন্দী রয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হবে এবং শুকনো খাবার দেওয়া হবে, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে উল্লেখ করেছেন, আমাদেরকে জানিয়েছিলেন। তবে আমরা যে পানিবন্দী মানুষগুলো আছেন তারা বলছেন যে স্লুইস গেট যে টাকার কথা, সেটি 2টি টাকার কথা, সেখানে একটি রয়েছে, যার কারণে পানিবন্দী থাকতে হয়। ভারী বৃষ্টি হলে এবং ঘূর্ণিঝড় বা কোনো জলোচ্ছ্বাস হলে তারা প্রতি বছরে এই ভোগান্তির মধ্যে পড়তে হয়। তাদের আমরা যারা পানিবন্দী রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। কতদিন ধরে আপনারা পানি এই 6-7 দিন পর্যন্ত হয়েছে আর কি। এখানে সুইচ গেট, ওখান থেকে পানি করতে পারেনি, চুলায় আগুন জ্বালানো, সেরকম করে সবগুলো ডুবিয়ে ছিল। 6-7 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল, 10-12 দিন পর্যন্ত একটা নজর দিয়েছিল। তো সে হারি ওখানে বাড়িঘর সবগুলো ডুবিয়ে ছিল, আর একটু একটু কমে গেছিল আর কি। ও পানি এখানে সাধারণ নয়, সুইচ গেট একটু কম নামি, বাড়ি এখানে রাস্তাঘাট সুইচ গেট লাগিয়ে ক্লিয়ার নাই, এরকম। তারা বলছেন যে পানি সঠিকভাবে যেতে না পারার কারণে তারা প্রতি বছরে পানিবন্দী হয়ে পড়ছেন, যার কারণে তারা এই কষ্টে দিন যাপন করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। দর্শক, শুনছিলাম টেকনাফ থেকে শহীদুল্লাহ জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। পর্যায়ে যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আমির মাহবুব। আমির, সুনামগঞ্জে পানির কি অবস্থা, বাড়তে শুরু করেছে কিনা, এবং সেখানে যারা পানিবন্দী মানুষ রয়েছেন তাদের আসলে রক্ষা করতে কিংবা তাদেরকে আশ্রয় কেন্দ্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন। দেখুন যে আসলে সুনামগঞ্জে টানা কয়দিন ধরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলো প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত পানি বিপদসীমার কিছুটা নিচে আছে, যদিও সকাল 9টায় ওনারা আনুষ্ঠানিক আপডেট দেবে। গতকালকে পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য ছিল, সুরমা নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সাথে ছাতক উপজেলার যে সুরমা নদীর যে পয়েন্ট রয়েছে ছাতকে, সেখানে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। অপরদিকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা অর্থে যেটি বলা হয়, এখন পর্যন্ত সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে 1311টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যারা আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো এলাকায় বন্যা দুর্গত পরিস্থিতি তৈরি হলে যেন তাৎক্ষণিক তাদেরকে সহায়তা এবং উদ্ধার অভিযান চালাতে পারে, সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাকে যদি একটু বলি যে দেখুন, টানা বৃষ্টি একই সাথে পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির ফলেই কিন্তু সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। একই সাথে আপনি জানেন 2022 সালে আকস্মিক যে বন্যা হয়েছিল, সেই আকস্মিক বন্যার ভয় এখনও সুনামগঞ্জের মানুষকে তাড়া করে বেড়ায়। একদিনের ব্যবধানে পুরো সুনামগঞ্জ তলিয়ে গিয়েছিল। তো এই পরিস্থিতি থেকে আসলে পানি উন্নয়ন বোর্ড যথেষ্ট সতর্ক রয়েছে। একই সাথে এখানকার সাধারণ মানুষ যারা আছেন তারাও বন্যা পরিস্থিতি, সার্বক্ষণিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। এখানকার সাধারণ মানুষ যারা আছেন, যে কোনো পরিস্থিতি হলে সেটি মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখিছে। আলিফ, এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে বন্যা পরিস্থিতির যে সংখ্যা তৈরি হয়েছে সেখান থেকে সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সুনামগঞ্জের খবরাখবর, সেই সঙ্গে সহকর্মীরা রাঙামাটি, খাগড়াছড়ি এবং টেকনাফ থেকেও জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। পানিবন্দী মানুষের জীবন সম্পদ রক্ষায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার সচিবালয় থেকে 8 বিভাগের কমিশনার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের অগ্রাধিকার। কোনো গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাবার, সুপেয় পানি ও প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি। চট্টগ্রামের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও বন্যা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আনোয়ারা সহ বন্দরনগরীর দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে জরুরি খাদ্য সামগ্রী এবং ত্রাণও তুলে দেন পানিবন্দী মানুষের হাতে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে এখনও পানির নিচে চট্টগ্রামের বহু এলাকা। গত দুদিনে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি বানভাসী মানুষের কষ্ট, বরং পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে দুর্ভোগের চিত্র। সরকারি বেসরকারিভাবে যে ত্রাণ দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলছেন স্থানীয়রা। যে খাবার আসতেছে এগুলা প্রয়োজনীয় মানুষ পাচ্ছে না। মনে করো যে বাড়িঘর ভেঙে গেছে ওরাও পাচ্ছে না। ছেলেবেলা রয়েছে, আমি পালং শুয়ে থাকছি, রান্না ভাত খেতে পারছি না, অনেক কষ্ট হয়েছে। আমরা না খাই আসি 7 দিন, অনেক কষ্ট করছি, বাচ্চা অসুস্থ, কিছু করতে পারতেছি না। এমন চরম সংকটের মাঝেই আজ দুপুরে চট্টগ্রামের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুর্গত মানুষের হাতে তুলে দেন জরুরি খাদ্য সামগ্রী ও ত্রাণ। এ সময় বর্তমান সরকারের স্থানীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। দীর্ঘ 5-7 দিন ধরে এইখানে কয়েকশো পরিবার এখানে পানিবন্দী আছে এবং স্থানীয় এমপি বলেন, স্থানীয় সরকার প্রশাসন কেউ আসে না। আসছে এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লক্ষ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে এবং এইবারের বাজেটও রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। সামর্থ্য অনুযায়ী সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ ইসলাম। তার দলের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসন কাজ করতেছে না। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। এদিকে রেকর্ড বৃষ্টিতে ডুবল রাজধানী ঢাকা। সেই পানিতে সড়ক না খাল দেখে বোঝার উপায় ছিল না কোনো। গাড়ি নষ্ট থেকে দীর্ঘ যানজট, তাই পানি ভেঙে অফিসমুখী হয়েছেন কর্মজীবীরা। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি থাকতে পারে আরও 2 দিন। 2009 সালের পর এটি ঢাকায় জুলাইয়ে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। ভোররাত থেকে টানা বৃষ্টি, পানির নিচে পুরো রাজধানী। ভাই কষ্টের কোনো শেষ নাই আর। জলাবদ্ধতার কবলে নিউ মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশিরভাগ জায়গা। এই যে ব্যাটারি চালিত গাড়ি, পানি ঢুকে গেছে সাগরের মধ্যে, এখানে পিক আপ করতেছে না, ঢাকায় নিতেছি, খুবই কষ্টকর আর কি। প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে না, তারা রাজনীতি নিয়ে বয়ে থাকে। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই পানি, সড়কে নষ্ট হয়েছে যানবাহন, দেখা দিয়েছে দীর্ঘ যানজট। তাই পানি ঠেলে অফিসমুখী হয়েছেন কর্মজীবীরা। আমাদের অফিস করতে অনেক প্রবলেম হইতেছে, তাছাড়া খাবারের জন্য অনেক প্রবলেম, তাছাড়া যাতায়াতের জন্য অনেক প্রবলেম হইতেছে। রিক্সাও চলতে পারতেছে না, গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে পানি ঢুকে। আমার ডিউটি ছিল, খুব কষ্ট করে ভিজিয়ে, আপনারা দেখেন কাপড় চোপড় নিয়ে আসছি ভিজিয়া। এই একই অবস্থা ছিল নয়াপল্টন, মতিঝিল, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শান্তিনগর, মালিবাগ, বনানী ও মিরপুর এলাকা। শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিস্তার মেলেনি কারো। একটা রোগী মারা গেছে, বর্তমানে ওই বডিটা পর্যন্ত নিয়ে যেতে পারতেছি না, এখানে বসে রয়েছি। বাসা থেকে সেই সকালে 7টার সময় বের হয়েছি, হাঁটতে হাঁটতে স্কুলে গেছি, আবার পরীক্ষা দিয়ে এই যে শেষ করে আবার আসলাম। বলতি চলে গিয়ে রোড ঘাটে একদম অচলতে হয়ে গেছে। কোথাও কোথাও ড্রেন, সড়ক মিলে একাকার, দোকানপাটেও ঢুকেছে পানি। যে অবস্থা, রোড ঘাটের পানি, দোকানের ভিতরে পানি, ব্যবসা বাণিজ্য কিভাবে হয়, রাস্তায় তো লোক সংখ্যাই নাই, পুরো অবস্থা খারাপ। সব সময় বৃষ্টি একটু হলেই নিউ মার্কেট বন্যায় ভাইসা যায়। গত 30 ঘন্টায় রাজধানীতে 184 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত তা ছিল 87 মিলিমিটার। আগামী 24 থেকে 48 ঘন্টায়ও আছে ভারী বৃষ্টির শঙ্কা। আগামী 24 ঘন্টার এবং 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যে বিষয়টা বলেছি, তাতে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে এবং অন্যান্য যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোতেও আপনার বিশেষ করে খুলনা এবং বরিশাল বিভাগেও অনেক জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববারের মতো বর্ষণ নাও হতে পারে বলেও জানিয়েছে তারা। বৃষ্টি পরে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, অথবা আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। বৃষ্টি নিয়ে গানের এই কথামালাগুলো শ্রুতিমধুর হলেও
টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। আর তাই তো সরকারের কাছে ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন সহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় নগরবাসী। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে রাজধানীর ব্যবসায়ীরা। দোকানের মধ্যে ঢুকে পড়েছে পানি, অনেকেই খুলতে পারেননি দোকান। ব্যবসায়ীরা বলছেন দ্রুত সমস্যার সমাধান না হলে গুনতে হবে বড় ধরনের লোকসান। পানির নিচে ডুবে আছে দোকানের তালা, কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি পানি। দোকানে ঢোকার আগে থমকে যেতে হচ্ছে ব্যবসায়ী ও কর্মচারীদের। জলাবদ্ধতায় থমকে গেছে নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্য। সেচের মোটর দিয়ে মার্কেট থেকে বের করা হচ্ছে পানি, তবুও পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না পরিস্থিতি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ মার্কেটের নিচতলা, তাই অনেকেই খুলতে পারেননি দোকানও। আবার যারা খুলেছেন তারাও ক্রেতাশূন্য হয়ে বসে আছেন। বৃষ্টি ছাড়াই তো কাস্টমার এখন কম মার্কেটে, কারণ একটু বেচা কিনা এমনি একটু কম, আর হচ্ছে বৃষ্টি হইলে এটা হয়, আর তখন আর কাস্টমারের কোনো থাকে না, লসই বলা চলে। ব্যবসা কি আজকে দিন তো আমাদের শেষ। এই সকাল থেকে আমরা বৃষ্টির মধ্যে ভিজে এসে মাল সমান সব উঠায় তাও রাখছি। দীর্ঘদিন ধরে বৃষ্টি হলে মার্কেটে পানি ঢোকে, কিন্তু কোনো সরকারের আমলেই স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমপি মন্ত্রী আসছে, আমাদের কোনো পরিবর্তন হয়নি মার্কেটের, গাউসিয়া মার্কেট, হকাস মার্কেটের পানির জন্য কোনো পরিবর্তন হয় না। ব্যবসা খুবই খারাপ। দেন কাস্টমার না আসলে তো মনে করেন আমাদের বেচাকিনা হয় না, কারণ কাস্টমার আসলে আমাদের বেচাকিনা হয়। রাস্তার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না করলে এ সমস্যার সমাধান হবে না বলে মনে করেন ভুক্তভোগীরা। পানি যদি না থাকতো তাহলে তো আরো কমফোর্ট ফিল করতাম নেওয়ার জন্য। আয়সা দেখলাম একটা দুর্ভোগে পড়ে গেছে। এই যে পানি, অস্বাস্থ্যকর পানি, এখানে হচ্ছে ড্রেনের ময়লা পানি, ওয়াশরুমের পানি, সবগুলো একসাথে মিশ্রিত হয়ে গেছে আর কি। তাই সত্যিকার অর্থেই স্থায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জাতীয় সংসদ প্রাঙ্গণের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বরেণ্য রাজনীতিবিদ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। এর আগে জাতীয় সংসদের টানেলে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এ সময় সাবেক এই অস্থায়ী রাষ্ট্রপতির বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন রাজনীতিবিদরা। এদিকে সাবেক স্পিকারের মৃত্যুতে আজ দেশব্যাপী শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। বৈরী আবহাওয়ার কারণে বিকেল 5:15টায় জাতীয় সংসদ ভবনের টানেলে শুরু হয় সদ্য প্রয়াত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজার নামাজ। জানাজায় অংশ নেন সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা। জানাজা শেষে বরেণ্য এই রাজনীতিবিদ ও আইনজীবীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন রাজনীতিবিদরা। বলেন এ শূন্যতা পূরণ হবার নয়। ব্যারিস্টার জমিরের সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। এদিকে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছেন, জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি। মরহুম জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। জানাজা শেষে সংসদ ভবনের পাশের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় জাতীয় সংসদের 2 বারের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞে নেতৃত্ব দেয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, রায়ের পর নিয়ম মেনে আপিল না করায় আইনি প্রতিকার চাওয়ারও সুযোগ হারিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। একই সঙ্গে রায়ে সম্পদ বাজেয়াপ্তের নির্দেশের কারণে আপিল নিষ্পত্তির আগে সেই সম্পদ ভোগের সুযোগও নেই তার। 1975 সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী শাসনামলে সংঘটিত অভিযোগগুলোর তদন্ত চলছে বলেও জানান তিনি।
মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর 5 আগস্ট দেশ ছেড়ে যাওয়ার পর বিভিন্ন সময় নানা ইস্যুতে বক্তব্য দিয়েছেন তিনি। সর্বশেষ একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে মন্তব্য করেন শেখ হাসিনা। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার তো তাকে চাচ্ছে, আদালতের রায় বাস্তবায়নের জন্য সরকার তো নিজেই চিঠি দিচ্ছে, তো তিনি ডিসেম্বর মাস পর্যন্ত সময় নিচ্ছেন কেন? চিফ প্রসিকিউটর বলেন, আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের কোনো বিধান নেই, তাই শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে তাকে। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে এরকম নজির নাই। আইন অনুযায়ী আপিল করার সুযোগ নাই। তারপরে যদি তিনি আপিল যদি ফাইল করেন, সে আপিলটা গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা আপিল বিভাগ তখন সিদ্ধান্ত দিবে। মৃত্যুদণ্ডের রায়ে তার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ থাকায় আপিল নিষ্পত্তির আগে দেশের কোনো সম্পদ শেখ হাসিনার ভোগের সুযোগ নেই বলেও জানান তিনি। তার ব্যাংকে যদি কোনো টাকা থাকে, তার যদি ইমুভেবল কোনো প্রপার্টি থাকে, তাহলে সেটা কিন্তু এখন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, এটার মালিকানা কিন্তু আর তার নাই। অতএব তিনি কোনো সম্পদ তার বুক দখলেও রাখতে পারবেন না, কোনো সম্পত্তি তিনি হস্তান্তর বা অন্য কোনো রকমের বুক ব্যবহার তিনি করতে পারবেন না। এদিকে 1975 সালে সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের শাসন আমলে সংঘটিত অভিযোগগুলো তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের বিরুদ্ধে তো আমাদের ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগেই সিরাজ শিকদারের পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, সেটাও আমরা খতিয়ে দেখছি। এবং ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। আপনারা যেমনটা দেখছিলেন আসলে প্রতিবেদনে যে সাবেক প্রধানমন্ত্রী তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এরকম একটা সাক্ষাৎকার দিয়েছেন। তারপর থেকে কিন্তু বাংলাদেশে এটি প্রথম নয়, এর আগে কিন্তু নানাবারই আমরা নানান ফোন আলাপ ফাঁস হয়েছে, আমরা শুনেছি যে বারবারই কিন্তু তিনি ফিরবেন এরকম একটি আশার আলো তিনি তার কর্মীদেরকে দেখিয়েছেন। আছেন, টুক করে ঢুকে যাবেন এরকম কথাও ছিল। তো একটা বিষয় স্পষ্ট জানিয়েছেন যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, যে তিনি বলেছেন যে তিনি যদি ঢোকেন তিনি দেশে আসতে পারেন, কিন্তু আসার পর তাকে মানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বা অ্যারেস্ট করা হবে, বিষয়টা তিনি পরিষ্কার করেছেন। তো এখন আসলে সময় বলে দেবে যে তিনি কবে নাগাদ আসলে আসবেন এবং আইনি মোকাবেলা তিনি করেন কিনা। আসলে রঞ্জু, নানান খবরাখবর আমরা জানছিলাম, দর্শকদের জানাচ্ছিলাম, এবার একটু পত্রপত্রিকার খবরাখবরগুলো জানতে চাই। দর্শক, দিনের শুরুটা অনেকেই শুরু করেন পত্রপত্রিকা পড়ার মধ্য দিয়ে। স্টার নিউজের পর্দায় নানান খবরাখবর গুড মর্নিং বাংলাদেশে আমরা জানছিলাম, আপনাদেরকেও জানাচ্ছিলাম। এই পর্যায়ে সংবাদপত্র পত্রিকার খবরাখবরগুলো জানতে চাই, আপনাদের জানাতে চাই এই মুহূর্তে আলিফ রয়েছেন পত্রপত্রিকার খবরাখবর নিয়ে। তামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক তাই, আপনি যেমনটি বলছিলেন যে অনেকেই দিনটা শুরু করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে এবং প্রধান শিরোনামগুলো জানতে জানতে। তো দর্শকদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে প্রতিদিনের মতো আজও আমরা গুড মর্নিং বাংলাদেশে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের যে সর্বাধিক পঠিত দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম উঠে এসেছে। আমরা শুরু করতে চাই দৈনিক প্রথম আলো দিয়ে। দৈনিক প্রথম আলোর প্রথম পাতা যদি আমরা খেয়াল করি, গত দিনের যে টানা ভারী বর্ষণের কারণে যে শহরের জলাবদ্ধতা, সে বিষয়টি কিন্তু প্রধান শিরোনাম হয়েছে এবং যার শিরোনাম করা হয়েছে ঢাকায় টাকা ঢেলেও জলাবদ্ধতা, অর্থাৎ জলাবদ্ধতা নিরসনে সরকারের পক্ষ থেকে, স্থানীয় সরকার কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়তই নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। তবে সেই পদক্ষেপগুলোর পরও কেন এই জলাবদ্ধতা মোকাবেলা করা গেল না, সেই বিষয়টি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যয় অন্তত 2146 কোটি টাকা এই জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প, সেই প্রকল্পের ব্যয়ের কথা বলা হয়েছে এবং এই এত কোটি টাকা 2146 কোটি টাকা ব্যয়ের পরও কিন্তু সুফল নিয়ে আসেনি এই প্রকল্পগুলো এবং সেটি নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন রয়েছে। যেমনটি আসলে এখানে দেখানো হচ্ছে 12 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 158 মিলিমিটার। এতে কিন্তু অনেক সড়ক ডুবে গেছে, যেখানে ড্রেনেজ সিস্টেম কিংবা পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে যদি কাজ করত তাহলে হয়তো এই দুর্ভোগ এড়ানো যেত, এমনটি কিন্তু বিশেষজ্ঞদের মতামত। তবে সেই জায়গায় কেন কাজ করেনি এবং সেই জায়গায় কি কি সমস্যা ছিল, সংকট ছিল, সেগুলো নিয়ে কিন্তু নানা খবরাখবর এই প্রতিবেদনে উঠে এসেছে। এবং এই জায়গায় আপনারা জেনে থাকবেন এই টানা জলাবদ্ধতার কারণে কিন্তু দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, বিশেষ করে স্কুল কলেজগুলো, যেখানে আসলে শিশু শিক্ষার্থী রয়েছে কিংবা কলেজগুলোতেও কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানের যে পাঠদান কার্যক্রম সেটি স্থগিত করা হয়েছে গত দিনের জন্য এবং অনেক বিশ্ববিদ্যালয়ও কিন্তু তাদের কার্যক্রমকে অনলাইনে শিফট করে নিয়েছে, অর্থাৎ অনলাইন পদ্ধতিতে তারা আসলে ক্লাসগুলো পরিচালনা করবে এবং যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো পরিচালনা করবে, এমনটি কিন্তু নির্দেশনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। সেই সঙ্গে আসলে
আসলে একটি তথ্য দেওয়া হয়েছে এই প্রতিবেদনটিতে, যেটি হচ্ছে জুলাইয়ে এইটি কিন্তু 2009 সালের পর থেকে আজ যে 2026 সাল চলছে এর মাঝে জুলাই মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং সেটি কিন্তু জুলাইয়ের প্রথম 11 দিনের মাথায়, অর্থাৎ প্রথম 11 দিনেই মাসের 75% বৃষ্টিপাত হয়েছে এমনটি কিন্তু বলা হচ্ছে। সেই সঙ্গে বন্যার ঝুঁকিতে যে 10 জেলা রয়েছে সেই খবরটিও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিচেই আরেকটি প্রতিবেদন দেখানো হচ্ছে, সেখানে হচ্ছে 7 জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যু বেড়ে 51, অর্থাৎ এখানে পার্বত্য চট্টগ্রাম সহ, পার্বত্য চট্টগ্রাম বলতে সেখানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং টেকনাফ, সেই সঙ্গে সুনামগঞ্জ, এদিকে কিন্তু বেশ কিছু এলাকা আসলে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এবং সেখানে লাখো মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে পানিবন্দী হয়ে রয়েছেন। কেউ কেউ আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন, তবে সেই জায়গায় আসলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সেখানে যেরকম একদিকে খাবার সংকট রয়েছে, ঠিক একইভাবে সুপেয় পানির সংকট রয়েছে, ওষুধের সংকট রয়েছে। যদিও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতি যে করেই হোক প্রশাসনের এখন সর্বাধিক যে অগ্রাধিকার দেওয়ার বিষয় সেটি হচ্ছে জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা, যেমনটি আসলে আমরা স্টার নিউজের খবরাখবরে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। তো সেই প্রতিবেদন এখানে রয়েছে এবং মৃত্যু বেড়ে 51 জনে গিয়ে দাঁড়িয়েছে, সেটিও আসলে এখানে প্রতিবেদনের শিরোনামে রয়েছে। যেমনটি বলা হচ্ছে যে বন্যায় 7 জেলার 59টি উপজেলা প্লাবিত হয়েছে এবং সেখানে কিন্তু 2,67,918টি পরিবার প্লাবিত হয়েছে। 2,67,998টি পরিবার বলতে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ সেখানে আসলে পানিবন্দী এবং সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে চট্টগ্রাম অঞ্চল, যেমনটি আসলে এখানে বলা হচ্ছে। এবং সেই জায়গায় বিশেষজ্ঞদের একটি অভিমত নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, বন্যায় গহন ক্ষতি কি ব্যবস্থা কি করণীয় শিরোনামে এখানে কিন্তু বিশেষজ্ঞের যে মতামত সেটি রয়েছে। সেই সঙ্গে যদি আমরা পরবর্তী অন্যান্য খবরগুলোর দিকে তাকাই, সেখানে যেমনটি বলা হচ্ছে যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় খেলাধুলা, সংস্কৃতি সহ 4টি নতুন পাঠ্য বই কিন্তু যুক্ত করা হবে এমন শিরোনামে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে আগামী বছর থেকে 4র্থ এবং 6ষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন বই, নাম ও বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে খসড়া তৈরি করা হচ্ছে এরই মধ্যে এবং 2028 সালে শিক্ষা কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, এই শিরোনাম কিন্তু এখানে খবর করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে যে এই যে নতুন বই কিংবা নতুন শিক্ষাক্রম, নতুন পাঠ্যপুস্তক, এই বিষয়গুলো নিয়ে একটু বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোর সময় উপযোগিতা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা আমরা অতীত সময় দেখে এসেছি। বিভিন্ন ধরনের যে পাঠ্যপুস্তকে পরিবর্তন, বিভিন্ন ধরনের ইতিহাস সংযুক্তিকরণ কিংবা বিভিন্ন পরিমার্জন, এই বিষয়গুলো আসার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উদ্বেগ কাজ করে, শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও এক ধরনের উদ্বেগ কাজ করে যে নতুন যে পাঠ্যক্রম কিংবা নতুন যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকের সঙ্গে আসলে শিক্ষার্থীরা কিভাবে মানিয়ে নেবেন এবং শিক্ষকেরাই কিভাবে আসলে শিক্ষার্থীদের সেই শিক্ষাটি সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন, সে বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছু প্রশিক্ষণের বিষয় থাকে এবং নানা ধরনের যে আলোচনার বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আসলে এখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে যদি আমরা খেয়াল করি, আন্তর্জাতিক একটি প্রসঙ্গ এখানে উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরান নিয়ে। সেখানে পাল্টাপাল্টি হামলার পর ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান, এমন কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তবে সে জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে হরমুজ প্রণালীতে স্বাভাবিক রয়েছে। তবে আপনারা জানেন গতদিন কিন্তু সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানের হামলা এবং সেই হামলার পরবর্তীতে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে যে দাবি, সেই দাবি আসলে কতখানি টিকে আছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন থেকে যাচ্ছে। তো সেই বিষয়টি আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপ ফুটবল চলছে, সেখানে আসলে সামনে যে সেমিফাইনাল রয়েছে সেই সেমিফাইনাল নিয়ে কথা রয়েছে যে ভাগ্যকে সঙ্গে নিয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ইংল্যান্ড, যেখানে দর্শক আপনারা জেনে থাকবেন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড তারা সেমিফাইনালে মুখোমুখি হওয়া মানেই কিন্তু সেখানে সেই 1986 সালের সেই স্মৃতি ফিরে আসে, যেখানে ম্যারাডোনার সেই গোল অফ সেঞ্চুরি, হ্যান্ড অফ গড সহ নানা বিতর্কিত গোল এবং সবকিছু মিলিয়ে আসলে তার আগে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মাঝে যে যুদ্ধ, সেই যুদ্ধের স্মৃতি সহ নানা ঐতিহাসিক পটভূমি কিন্তু রয়েছে এই আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ নিয়ে। সে বিষয়গুলো এখানে খবরাখবরে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে গতদিন যে আর্জেন্টিনা ম্যাচ ছিল সেই ম্যাচের কিছু বিশ্লেষণধর্মী প্রতিবেদনও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের দিকে তাকাই, সেখানকার প্রথম পাতায় কি শিরোনাম রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে দেখা যাচ্ছে দুর্ভোগে পানিবন্দী মানুষ, অর্থাৎ সেই বন্যা পরিস্থিতি এবং সেখানে যে পানিবন্দী মানুষদের মানবেতর জীবনযাপন, আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ, তাদের ত্রাণ কার্যক্রম, নানা ধরনের খবরাখবর কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সেখানে একটি তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে চট্টগ্রাম এবং কক্সবাজারে ক্ষয়ক্ষতি কতটা বেশি। সেখানে মৃত্যু কিন্তু এরই মধ্যে 51 জন মৃত্যুবরণের খবর আমরা পেয়েছি এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে 7টি, তার পাশাপাশি কিন্তু আরও 3 জেলা, অর্থাৎ মোট 10টি জেলা বন্যার পরিস্থিতির মধ্যে রয়েছে। সেই খবরগুলো এখানে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 10.22 লাখ, অর্থাৎ
লাখ এবং 22,000-এর কাছাকাছি এমনটি বলা হচ্ছে। সেই সঙ্গে আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে স্থান পেয়েছেন কিংবা আশ্রয় নিয়েছেন 44,457 জন, যেমনটি এখানে বলা হয়েছে। কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য এখানে উঠে এসেছে। ফসলি জমি 28,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসল ডুবির ঘটনা ঘটেছে। 5 লাখ হেক্টর ফসল ডুবি হয়েছে। মৎস্য খাতের ক্ষতি হয়েছে 109 কোটি টাকা এখানে বলা হচ্ছে। সেই সঙ্গে প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে 27 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনটি তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। তবে সেই জায়গায় ত্রাণ এবং সহায়তার খবরাখবরও এখানে রয়েছে, যেমনটি বলা হচ্ছে। নগদ বরাদ্দ রয়েছে 2.85 কোটি টাকা, অর্থাৎ 2,85 লাখ টাকা, এবং চাল বরাদ্দ হয়েছে 3,250 টন, এমনটি কিন্তু খবরাখবর এখানে রয়েছে। তো এই সঙ্গে রাজধানীবাসীর যে গতকালকের বৃষ্টিতে ভোগান্তি, সেই ভোগান্তির খবরাখবর কিন্তু এখানে প্রতিবেদন উঠে এসেছে। গতদিন কিন্তু যেমনটি আমরা খবরে জানিয়েছিলাম এবং সেই সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকাতেও এসেছে যে রাজধানীর বেশিরভাগ সড়ক গতদিন কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং সেই জলাবদ্ধতার কারণে সড়কে কিন্তু এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছিল জনগণের মাঝে। অর্থাৎ এই যে সড়কে ভোগান্তি এবং রাজধানীবাসীর যে নাকাল অবস্থা, সেটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে, যেমনটি আসলে শিরোনাম করা হয়েছে টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, সেই খবরটি এখানে উঠে এসেছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে, যেখানে আসলে আর্জেন্টিনা পারফরমেন্স নিয়ে আসলে আর্জেন্টিনা কোচ স্ক্যালানি তিনি যেমনটি বলেছেন যে এই জায়গায় কিন্তু বেশ ইংল্যান্ডকে নিয়ে তাদেরকে সতর্ক থাকতে হবে এবং কোয়ার্টার ফাইনালের এই পারফরমেন্সে তিনি আসলে পুরোপুরি সন্তুষ্ট নন, তেমনটি কিন্তু তিনি বলেছেন। সেই খবরটি এখানে রয়েছে। সেই সঙ্গে গতদিন আরও একটি ম্যাচ ছিল ইংল্যান্ড বনাম নরওয়ে, সেই ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচেরও খবর এখানে শিরোনাম করা হয়েছে। ইংল্যান্ডের নায়ক বেলিংহাম, যেমনটি আসলে আপনারা জেনে থাকবেন, নরওয়ের সঙ্গে কিন্তু 1 গোলে পিছিয়ে পড়ার পর বেলিংহামের গোলটি থেকে প্রথম তারা সমতায় ফেরে এবং সেই জায়গায় কিন্তু বেলিংহামই মোটামুটি পুরো ম্যাচের নায়ক বনে যান। সেই খবরটি এখানে প্রকাশ পেয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে স্বাভাবিকভাবে বন্যা পরিস্থিতির খবরাখবর উঠে এসেছে। দেখা যাচ্ছে 24 ঘন্টায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাতের খবর এখানে প্রকাশিত হয়েছে এবং ভারী বৃষ্টিতে ঢাকায় যে জনগণের মাঝে দুর্ভোগ, সেই খবরও কিন্তু রয়েছে। শিরোনাম করা হয়েছে ভারী বৃষ্টিতে ডুবলো ঢাকা, দিনভর চরম দুর্ভোগ। অর্থাৎ রাজধানীতে শনিবার মধ্যরাত থেকে এই যে রোববার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের প্রভাবে যে সড়কের বিভিন্ন স্থানে আসলে পানি বা জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেই জলাবদ্ধতার কারণে শহরবাসী কিংবা নগরবাসীর যে ধরনের ভোগান্তির খবরাখবরগুলো ছিল, সেগুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে, যেমনটি আসলে আমরা দৈনিক প্রথম আলো কিংবা দৈনিক সমকালে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সেই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের খবরও রয়েছে, যেখানে বলা হচ্ছে চট্টগ্রামে 5 জেলাতে 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং আমরা কিন্তু দেখাচ্ছিলাম মোট 7 জেলায় প্রায় 10 লাখ মানুষ, 10,22,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, এমন তথ্য কিন্তু দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছিল। সেই খবরটি দৈনিক সমকালে প্রকাশিত হয়েছিল। সেই খবরের রেস ধরে কিন্তু দৈনিক যুগান্তরের খবরটি মোটামুটি বলা যেতে পারে। সেই সঙ্গে আসলে দৈনিক যুগান্তর যেমনটি করে থাকে, জুলাই মাস শুরু হওয়ার পর থেকেই 2024 জুলাইয়ের এই দিনে আসলে কি ঘটনা প্রবাহ ছিল, সেই খবর তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং সেই জায়গায় শিরোনাম করা হয়েছে আইন না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। অর্থাৎ 2024 সালের এই 13ই জুলাই এসে সরকারি চাকরিতে কোটা নিবন্ধন সহ নানা ধরনের যে আইন প্রণয়নের কথা ছিল, সেই আইনগুলো প্রণয়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা কিন্তু এই তিনটিতে এসেছিল। সেই খবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে 24 বছর পর বিশ্বকাপে মুখোমুখি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, যেমনটি আসলে বলছিলাম দর্শক যে 1986 সালের পর এই প্রথম 2026 সালে এসে কিন্তু এখানে আর্জেন্টিনা ইংল্যান্ডের সেমিফাইনাল হতে যাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু ঘুরে ফিরে সেই ম্যাচটির কথাই ঘুরে ফিরে আসে, যেখানে ম্যারাডোনার 2টি গোল নিয়ে আর্জেন্টিনা কিন্তু সেমিফাইনাল জিতে যায় এবং সেই জায়গায় ম্যারাডোনার 2টি গোল, যেটিকে একটিকে কিনা বলা হয় গোল অফ সেঞ্চুরি, যেখানে তিনি 6 জন ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে তার গোলটি করেছিলেন এবং আরেকটি গোল যেটি নিয়ে নানা ধরনের বিতর্কের জন্ম নিয়েছিল এবং পরবর্তীতে ম্যারাডোনা স্বীকার করেছিলেন গোলটি হ্যান্ড অফ গড নামে, সেই বিষয়টি কিন্তু এখানে উঠে আসে। সেই সঙ্গে ওই ম্যাচে কিন্তু আরও একটি উত্তেজনা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যুদ্ধের পরের এই ম্যাচ নিয়ে, তো সেই খবরগুলো এখানে রয়েছে এবং এই জায়গায় দর্শক আপনাদের জানিয়ে রাখা ভালো, আর্জেন্টিনার ইতিহাস কিন্তু এই সেমিফাইনালে আর্জেন্টিনার পক্ষে রয়েছে। যেমনটি আসলে আপনারা জেনে থাকবেন, সেমিফাইনালে ওঠার পর আর্জেন্টিনা কখনোই সেমিফাইনাল হারেনি এর আগে এবং সেই জিনিসটি কিন্তু আর্জেন্টিনাকে একটি স্বস্তি দেবে। যদিও সাম্প্রতিক সময়ের যে আর্জেন্টিনার পারফরমেন্স, শেষ সময় গিয়ে সহজ প্রশ্নে কঠিন উত্তর দিয়ে ম্যাচ বের করে আনা, সেই খবরগুলোও কিন্তু আর্জেন্টিনাকে ভোগাবে, এমন খবর কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তো মোটামুটি দৈনিক যুগান্তরের খবর এই ছিল। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে প্রথম যে হেডলাইন বা শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে ফ্লাডিং ওরসেন্স, ডেথ টোল ক্লাইম্বস টু 51, ওভার 10 লাখ এফেক্টেড, পিএম ডিরেক্টস আনইন্টারাপ্টেড রেস্কিউ, ফার্স্ট রিলিফ। অর্থাৎ এই জায়গায় যেমনটি আসলে বলা হয়েছে, মোটা দাগে আসলে বন্যা পরিস্থিতির যে খবর সংক্ষেপে বলার চেষ্টা করা হয়েছে, যেমনটি আসলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সেখানে মৃতের সংখ্যা কিন্তু 51 জন ছাড়িয়েছে, এমনটি বলা হচ্ছে এবং সেই জায়গায় 10 লাখের বেশি মানুষ এরই মধ্যে বন্যা কবলিত কিংবা বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন খবর রয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যে নিরবিচ্ছিন্ন
উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করার যে ঘোষণা সেটি দেওয়া হয়েছে, সেই খবরটিও কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে, সেটি আসলে এখানে প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে যদি আমরা আরও কি খবর রয়েছে দেখানোর চেষ্টা করি, সেখানে আসলে দেখা যাচ্ছে গভর্নমেন্ট ব্যাংকস এনপিএলস হিট টাকা 188,701 ক্রোর, অর্থাৎ এখানে প্রায় 1,88,701 কোটি টাকার যে খেলাপি ঋণ সেটি নিয়ে কিন্তু আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে বলা হচ্ছে রিডিউসিং ডিফল্টেড লোনস প্রায়োরিটি ফর গভর্নমেন্ট ফাইন্যান্স মিনিস্টার টেলস জিএস, অর্থাৎ এই জায়গায় ঋণ খেলাপির পরিমাণ কমিয়ে আনা এটি আসলে সরকারের প্রধান এবং অন্যতম চ্যালেঞ্জ, এমনটি কিন্তু অর্থমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। সেই খবরটিও এখানে প্রতিবেদনের শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে দেখানো হচ্ছে টাকা 983 ক্রোর স্পেন্ট অন মুজিব বর্ষ সেলিব্রেশনস, অর্থাৎ এই জায়গায় একটি প্রতিবেদন করা হয়েছে 2020 সালে মুজিব শতবর্ষের নামে যে বিপুল পরিমাণ টাকা কিংবা অর্থ লোপাটের যে ঘোষণা বা লোপাটের যে ঘটনা সেটি কিন্তু আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে, সেটি নিয়ে এখানে বলা হয়েছে। এবং সেখানে আরও কিছু তথ্য উঠে এসেছে, যেমন সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আসলে তার যে বার্ষিক খাবার খরচ সেটি কিনা 35 কোটি টাকা, অর্থাৎ সেই জায়গাটা নিয়েও কিন্তু বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এবং সেটি নিয়ে এখানে তথ্য প্রকাশ পেয়েছে। সেই বিষয়টি এখানে শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, সেই অস্থিরতা নিয়েও কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে। বলা হচ্ছে ইরান says Hormuz closed, US claims traffic flows, Tehran strikes 6 Gulf countries after the US attacks, অর্থাৎ এই জায়গায় যেমনটি বলা হচ্ছে যে 6টি গালফভুক্ত যে দেশ, সেই গালফভুক্ত দেশে কিন্তু ইরানের হামলা হয়েছে এমন খবর উঠে এসেছে। এবং সেই জায়গায় ইরানের পক্ষ থেকে যেমনটি দাবি করা হয়েছে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র আবার পাল্টা দাবি করছে যে হরমুজ প্রণালী স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর এখানে দেখা যাচ্ছে 3 bodies recovered near DMCH, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি এলাকায় কিন্তু 3টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে, সেই খবরটি এখানে প্রতিবেদনে উঠে এসেছে। তো মোটামুটি দ্য নিউ এজ পত্রিকার খবরগুলো দেখানোর মধ্য দিয়ে আমরা যেটি দেখানোর চেষ্টা করলাম সেটি হচ্ছে ঘুরে ফিরে কিন্তু প্রতিটি পত্রপত্রিকা আমরা দেখেছি বন্যা পরিস্থিতির খবর উঠে এসেছে এবং বন্যা পরিস্থিতির সঙ্গে সঙ্গে আরও যে খবরগুলো রয়েছে সেটি হচ্ছে ঢাকার জলাবদ্ধতার কথা বলা হয়েছে, 7 জেলার বন্যা পরিস্থিতির পাশাপাশি সেই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে যে হরমুজ প্রণালী নিয়ে আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সে খবরটিও ঘুরে ফিরে উঠে এসেছে। তো মোটামুটি দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর ছিল এই। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী তামান্না। আলিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে পত্রপত্রিকার খবরগুলো জানানোর জন্য। 2 যুগে 3 বার পোশাক পাল্টালো পুলিশ, এর মাঝে গত 7 মাসেই 2 বার। নতুন ইউনিফর্ম নিয়েও চলছে আলোচনা সমালোচনা। কারো কাছে এটি আধুনিক, আবার অনেকের মতে রং এবং ডিজাইনে নেই পুলিশের সেই পরিচিত ভাবমূর্তি। বিশেষজ্ঞদের মতে পোশাক নয়, জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে জরুরি পুলিশের মানসিকতা এবং সেবার মানের পরিবর্তন। নিবিড় সাহার প্রতিবেদন। 7 মাসের ব্যবধানে ফের বদলের হাওয়া পুলিশের পোশাকে। নতুন ইউনিফর্মে এসেছে শার্ট ও প্যান্টের রঙের পরিবর্তন। সম্প্রতি একটি অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে এই পোশাক সামনে আসে। সদর দপ্তর জানিয়েছে এরই মধ্যে পুলিশ সুপার পদমর্যাদা থেকে ঊর্ধ্বতনরা এই পোশাক পেয়েছেন। ধীরে ধীরে যা পৌঁছে যাবে প্রায় 2 লাখ সদস্যের কাছে। পুরোদমে সেই ব্যস্ততায় চলছে দর্জিপাড়ায়। নতুন এই পোশাক নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। প্যান্টের যে কালারটা খাকি কালার দিয়েছে, এটা হচ্ছে তাদের শার্টের সাথে একদমই যায় না। পোশাকের সাথে মিল রেখে যদি তাদের কনফিডেন্স লেভেলটা সেম না থাকে, তার কারণে দেখা যাবে যে ওরা হয়তো তাদের কাজেও খুব একটা মনোনিবেশ করতে পারবে না। আগের পোশাক থেকেও পুলিশ যদি চাইতো যে তাদের নিজেদেরকে পরিবর্তন করে ফেলবে, সেটা হতো। আবার পোশাক পরিবর্তন করেও এমনও হতে পারে যে পুলিশ আগের মতোই রয়ে গেল, এটা হতে পারে। তো পোশাকের সঙ্গে এটার কোনো সামঞ্জস্যতা নেই, কিন্তু তারপরেও একটা প্রতীকী অর্থ থেকে যায়। ইউনিফর্ম পরিবর্তনের চেয়ে জনগণের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও সেবা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি বলছেন নগরবাসী। পুলিশের ড্রেস চেঞ্জ হলে তো সব হবে না, তাদের মন মানসিকতা, তাদের যে আচরণ, এই সব কিছু চেঞ্জ করতে হবে। সরকারকেও আমরা বারবার দেখেছি পুলিশকে তার পেটোয়া বাহিনী হিসেবেই রেখে দিতে। যতই প্যান্টের রং চেঞ্জ করেন আর শার্টের রং চেঞ্জ করেন, তা দিয়ে আসলে পুলিশদের যে মনস্তাত্ত্বিক ব্যাপার সেটার পরিবর্তন ঘটবে না। বিশেষজ্ঞরা বলছেন শুধু বাহ্যিক পরিবর্তন নয়, আচরণ ও পেশাদারিত্বের ভাষাও বদলাতে হবে। পুলিশের অবস্থান, বিশেষ করে দূর থেকে পুলিশকে বুঝতে পারা, দেখতে পারা, এই ধরনের পোশাকই বা এই রঙের পোশাকই সবচেয়ে জুৎসই বা যুক্তিসঙ্গত। অভিযোগগুলো যাতে সংশোধন করে সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করেন, এই 2টি জায়গাতে যদি তারা সমন্বয় ঘটাতে পারেন, তারা তাদের কর্মকাণ্ড কিংবা পুলিশ যে এখন নানাভাবে বিভিন্ন জায়গায় আইন প্রয়োগ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে,
এই প্রশ্নে তারা সাধারণ মানুষের সমর্থন পাবেন এবং তাদের ঘুরে দাঁড়ানো অনেক বেশি সহজ হবে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের বিতর্কিত ভূমিকায় পোশাকে পরিবর্তন আনা হয়। 2004 সালেও পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তন আনে সরকার। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। ধন্যবাদ। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা দক্ষিণাঞ্চলে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন নগর ভবনের কর্মীরা। সড়ক সংস্কার থেকে শুরু করে ড্রেন পরিষ্কার সবকিছুই করা হচ্ছে সুনিপুণভাবে। সরকার প্রধানের চোখে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন শহর তুলে ধরতেই দিনরাত চলছে এই কর্মযজ্ঞ। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা শহর একটা দেখাতে পারি, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। সেই হিসেবে আমাদের যে খাল খনন, যেটা পরিষ্কার করা, ঘাস ময়লা টয়লা পরিষ্কার করা, এই কাজগুলো চলছে। বরিশালে 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকালে তিনি পৌঁছাবেন বরিশালের গৌরনদী উপজেলায়। সেখানে বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুরে বরিশাল নগরের 30 গোডাউন বৌদ্ধভূমি এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। দলের চেয়ারম্যান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে প্রথম আসছেন, আমরা তার আগমনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের এই তাৎপর্যপূর্ণ সফরকে ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন বরিশালবাসী। বরিশাল বিভাগ সবচেয়ে বেশি আসন দিয়েছে, কাজে আমাদের দাবি তো থাকবেই। সেখানে আমরা আশা করব যে আমরা যে দাবিগুলো করব সেই দাবিগুলো তিনি অবশ্যই পূরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিয়েছি 6 আসনে 6 আসন, বরিশালে 21 আসন থেকে 18 আসন আমরা দিয়েছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বরিশালবাসীর পক্ষ থেকে যে দাবিটা থাকবে, এটা নিশ্চয়ই তিনি সদাই বিবেচনা করবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আপনারা জানেন এসএসএফ, পিজিআর তারাও থাকবেন। তারাই মূলত ইনার কর্ডন এবং মিডল কর্ডনে থাকে, আমরা আউটার কর্ডনগুলো কাজ করি তাদের সাথে সমন্বয় করে, এবং এসএসএফের দেওয়ার সমস্ত নির্দেশনা পরামর্শ সব কিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এর আগে চলতি বছরের 4 ফেব্রুয়ারি দলীয় প্রধান হিসেবে বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল। এ বিষয়ে আরো খবর জানতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সৈয়দ মেহেদী হাসানের সঙ্গে। মেহেদী, শুভ সকাল আপনাকে। প্রধানমন্ত্রীর আগমন, প্রথমবারের মতো সরকার প্রধান হবার পর নিশ্চয়ই উৎসবের আমেজ বিরাজ করছে, সব মিলিয়ে পরিস্থিতি জানতে চাই। শুভ সকাল তামান্না, আপনাকে বরিশাল থেকে বৃষ্টি স্নাত এই সকালে। আজকে বরিশালবাসীর জন্য একটি আলাদা দিন, কারণ আজকে বাংলাদেশ বর্তমান যে সরকার, তিনি সরকার গঠনের পর প্রথমবারের মতো সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কিন্তু ইতিমধ্যে তার ঢাকাস্থ বাসভবন থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আশা করা যাচ্ছে 10টার মধ্যেই, অর্থাৎ নির্ধারিত যে সময় রয়েছে, অর্থাৎ বরিশালে তিনি 3টি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে সকালে গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে এবং দুপুরে বরিশাল নগরের 30 গোডাউনের বৌদ্ধভূমি এলাকায় সেখানে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং তারপরেই কিন্তু তার সফরসূচি অনুসারে সার্কিট হাউসে অবস্থান করার কথা। সেখানে বিশ্রাম শেষে তিনি আবার জেলা শিল্পকলা একাডেমিতে সেখানে বিএনপির নেতৃবৃন্দর সঙ্গে একটি ক্লোজ ডোর বৈঠকে বসবেন। আমাদের কাছে নেতৃবৃন্দ এমন তথ্যই কিন্তু জানিয়েছেন। যদি তার আগমনকে ঘিরে এই অঞ্চলের উৎসাহ উদ্দীপনার কথা বলি, তা কিন্তু এই দিনটি ঘোষণার পর থেকেই কিন্তু নানানভাবে এই অঞ্চলের যারা রয়েছেন, অর্থাৎ জেলা পর্যায়ের, মহানগর পর্যায়ের, তারা কিন্তু জানিয়ে আসছেন। গতকালকেই মূলত বরিশাল নগরী ছিল মিছিলের নগরী। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে প্রথমবারের মতো পেয়ে উৎসব উচ্ছ্বাস কিন্তু বিরাজ করছে। যদিও সরকারিভাবে নির্দেশনা রয়েছে কোনো ধরনের ব্যানার ফেস্টুন না টানানোর ফলে সেই স্থান থেকে নেতৃবৃন্দ কিন্তু বিরত থেকেছেন, তবে তাদের কার্যক্রম কিন্তু উৎসাহ উদ্দীপনার মোটেও কমতি নেই। একটি তথ্য জানিয়ে রাখতেই হয়, দক্ষিণাঞ্চলের বাসীর কিন্তু দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন এবং ভোলা বরিশাল সেতু, এছাড়া কুয়াকাটার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের রেল লাইনের যে কথা ছিল সেই বিষয়টিও কিন্তু আজকে আলোচনায় আসতে পারে বলে বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন এবং তারা বিশ্বাস করেন যেহেতু তারেক রহমান প্রথমবারের মতো বরিশাল সফর করছেন, তিনি সুখবর দিয়ে যাবে দক্ষিণাঞ্চলবাসীকে। প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দক্ষিণাঞ্চল জুড়ে। তাকে স্বাগত জানাতে মাদারীপুর ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সফরের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে মাদারীপুর থেকে আকাশ আহমেদ এবং ফরিদপুর থেকে আরিফুজ্জামান হিমনের সঙ্গে। প্রথমেই মাদারীপুরে যেতে চাই। শুভ সকাল আপনাকে। মাদারীপুরের এই মুহূর্তের অবস্থা কি? বৃষ্টি হচ্ছে কিনা বা বৃষ্টিকে উপেক্ষা করে আসলে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে কিনা বিস্তারিত জানতে চাই। শুভ সকাল আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার যে টেকনাফ বন্দর রয়েছে, টেকনাফ বন্দরে রয়েছে। এই টেকনাফ বন্দরে কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের উভয় পাশেই কিন্তু নেতাকর্মীদের ঢল দেখা গেছে সকাল থেকেই। সেখানে কিন্তু যে দক্ষিণ অঞ্চলে যে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিন্তু আনন্দের বন্যা বইছে। এখানে কিন্তু আনন্দে সকলেই কিন্তু উল্লাস করছেন, যেমন নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়ার উপস্থিত থাকার কথা রয়েছেন। তিনি কিন্তু এখান থেকেই প্রধানমন্ত্রীর যে সফর রয়েছে সেই সফরে কিন্তু যোগ দিবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে নেতাকর্মীদের যে দুই পাশে উপস্থিতি রয়েছে, হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মাদারীপুরে উপস্থিত রয়েছেন। তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। ডাঙ্কা বাহিনী রয়েছেন, দলে দলে কিন্তু উপস্থিত হচ্ছেন যে নেতাকর্মী নেতৃবৃন্দর দল, তারা কিন্তু দলে দলে উপস্থিত হচ্ছেন যে প্রধানমন্ত্রী তিনি প্রথমবারের মতো কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই দক্ষিণ অঞ্চলে আসছেন। তিনি যাবেন বরিশালে। তো বরিশালে যাওয়ার পথে তাকে একটু সময়ের জন্য শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। তারা কিন্তু এরকম দলে দলে জড়ো হচ্ছেন। এইমাত্র কিন্তু একটি নেত্রী, যে মহিলা বিএনপির নেতৃবৃন্দ, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়া কিন্তু সকাল থেকে যে নেতাকর্মী রয়েছে, বিএনপি, যুবদল, ছাত্র দলের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু উপস্থিত রয়েছে। এছাড়া কিন্তু যে নিরাপত্তার বিষয়টা যদি বলি, তাহলে এই সড়কে কিন্তু নিরাপত্তার বিষয়ে কিন্তু তারা জোরদার করেছেন। প্রশাসন, সকল স্তরের প্রশাসন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ যে র্যাবের সিভিল পোশাকে রয়েছেন, সকল ধরনের প্রশাসন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এই ঢাকা বরিশাল মহাসড়ক। তামান্না, এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ। আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরিফুজ্জামান হিমন, আপনার সঙ্গে কথা বলতে চাই। ঠিক কি অবস্থা? নিশ্চয়ই সাজ রব বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু তৎপর অবস্থানে রয়েছে, সব মিলিয়ে বিস্তারিত খবরাখবর জানতে চাই। তামান্না, প্রধানমন্ত্রী তারেক জিয়ার আগমন উপলক্ষে কিন্তু গতকাল থেকে কিন্তু একটি সাজ রব কিন্তু বিরাজ করছেন এই ভাঙার যে আশেপাশের এলাকা, সব এলাকা দিয়ে। আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ 7:50 কিন্তু প্রধানমন্ত্রী তারেক জিয়া ভাঙার যে গোলচত্বর এরিয়া সেটি কিন্তু আসলে ত্যাগ করলো, বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে তার গাড়ি বহরটি। তামান্না, বলে রাখি যে প্রথমবারের মতো কিন্তু বরিশালে তিনি এই সড়ক যোগে কিন্তু একটি জনসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং এই তিনি যে এই সড়ক যোগে যাবেন সেই উপলক্ষে কিন্তু
সকাল থেকেই এই যে বরিশাল ঢাকা বরিশাল যে মহাসড়ক অর্থাৎ ভাঙার যে আশেপাশের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ অর্থাৎ নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু সড়কের পাশে অবস্থান নিয়েছিল এবং তারা তাদের অনেকেরই প্রিয় নেতা তাকে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য তারা কিন্তু এই সড়কের পাশে অবস্থান নিয়েছিল এবং এইখানে আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু একটি মঞ্চ তৈরি করে সেখানে তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারেক রহমানের আগমন উপলক্ষে এবং দুই পাশের যদি বলি যে সড়কের যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলার পক্ষ থেকে কিন্তু ব্যাপক একটি উপস্থিতি ছিল এবং তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি আসলে নিয়েছিলেন এবং এই সব মিলিয়ে যদি বলা যায় যে তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় বিএনপি এবং নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি আসলে নেওয়া হয়েছিল। 7:50 তারেক রহমান ভাঙা ত্যাগ করেন, বরিশালের উদ্দেশ্যে তিনি রওনা করেছেন। তেমন এই ছিল ভাঙা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। হিমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দক্ষিণাঞ্চলে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই খবরাখবর মাদারীপুর এবং ফরিদপুর থেকে রাখছিলাম সহকর্মীদের মাধ্যমে। আওয়ামী লীগ ভারতে পালিয়ে বেঁচেছে, তাদের সঙ্গে আতাত করলে বিএনপির জায়গায় বঙ্গোপসাগরেও হবে না। নওগাঁয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে এমন মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে আওয়ামী লীগের মতো বিএনপিরও পতন ঘটবে। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। সীমান্ত ইস্যু নিয়ে এনসিপির নেতাকর্মীরা বলেন, ভারতের পুশিং চেষ্টা এরই মধ্যে ব্যর্থ হয়েছে। এই দেশে দিল্লির রাজনীতি আর চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, এনসিপিরা মনে হয় গোটা দেশটা ধ্বংস করে ফেললো। অনেকে গজ দেয় কিনা আমরা দেখে ফেলছি। যদি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবো, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাবো এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব। 5 বছর আগে 8 কোটি টাকা ব্যয়ে খনন করা হয় নীলফামারীর কিশোরগঞ্জের ধাইজান নদী। এবার সেই নদীর একটি অংশকে খাল দেখিয়ে পুনঃখননের অভিযোগ উঠেছে দুর্যোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। কাজ শেষ না হতেই ধসে পড়ছে নদীর পাড়। পারভেজ রুবেলের তথ্য ও ছবিতে বিস্তারিত। নীলফামারীর কিশোরগঞ্জের ধাইজান নদী পানি প্রবাহ স্বাভাবিক করতে 2018-19 অর্থবছরে 8 কোটি টাকা ব্যয়ে পুনর্খনন করা হয় প্রায় 29 কিলোমিটার নদীটি। 5 বছর না যেতেই সেই নদীটির একটি অংশকে খাল দেখিয়ে পুনর্খনন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রকল্পের তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের পুটিমারি ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভেড়াবেড়ি মৌজায় খাল খনন করা হচ্ছে, কিন্তু যে জলাধারটিকে খাল দেখানো হচ্ছে তা মূলত ধাইজান নদী। স্থানীয়রা বলছেন, পুরো নদী বাদ দিয়ে নির্দিষ্ট অংশ খনন করায় ব্যাহত হচ্ছে পানি প্রবাহ। কাজ শেষ না হতেই এরই মধ্যে ধসে পড়েছে নদীর পাড়। অভিযোগ আছে, খনন কাজে প্রান্তিক মানুষের না নিয়ে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র, যা প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক। পুরো নদী খনন না করে অর্ধেক খনন করলে তো হবে না, অর্ধেক খনন করতেছে ওরা পুরো নদী খনন করতে হবে। জমি বান্ধিয়ে ভাঙিয়ে আসবে, তারপর পাহাড় ভাঙি যাইবে। এই ব্রিজের ওই মোড়াতে একটা ধসে পড়ছে, আজ সামনে একটা ধসে পড়ছে। যে খননটা হইলে এটাতেও উপকার হচ্ছে, এই অঞ্চলটার হবে, কিন্তু পিছনে যা যখন পানিটা আটকে যাবে তখন হয়তো আবার সমস্যা সাফার করতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পের বিষয়ে তারা কিছুই জানেন না, আর নদীকে খাল দেখানোর কোনো সুযোগ নেই। ধাইজান নদীটি 64 জেলার নদী খননের যে প্রকল্প ছিল, 2019 সালে এটা শুরু হয়েছিল খনন কাজ এবং সম্পূর্ণ 28 কিলোমিটারই খনন হয় 3টি প্যাকেজের মাধ্যমে এবং 2020 সালে ডিসেম্বর নাগাদ এটি সমাপ্ত হয়। পাউবো ধাইজানকে নদী বললেও মানতে নারাজ জেলা দুর্যোগ কর্মকর্তা। তার দাবি, খনন কর্মসূচিতে কোনো অনিয়ম হয়নি, দায় এড়াচ্ছে উপজেলা প্রশাসনও। এটি আসলে সেরকম বৃহৎ আকারের নদী আমার কাছে মনে হয়নি, বা এটা ওরকম না। নদী নামকরণ করা আছে, তো এটা নদী যদি হয়েও থাকে, সেটা সেচ কাজের উপকার হয় এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য যদি এটা উপকারে আসে, এটা হতে পারে। আমি এখানে জয়েন করার পূর্বেই এই সংক্রান্ত সকল ডকুমেন্টস চলে গিয়েছিল এবং মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আসছে, এবং আমি এসব জয়েন করার পরে এই খাল খনন কর্মসূচিটা শুরু হয়েছে।
এটা আমরা খতিয়ে দেখব। ধাইজান নদীর 1.5 কিলোমিটার অংশকে খাল দেখিয়ে পুনর্খনন কার্যক্রমের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৯ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বর্ষা মৌসুমের শুরুতেই নিরাপত্তার শঙ্কায় ভুগছে উপকূলীয় ভোলার চরাঞ্চলের বাসিন্দারা। জেলার 20 লাখ মানুষের দুর্যোগে আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টারগুলোতে ধারণ ক্ষমতা মোট বসতির 4 ভাগের 1 ভাগ। দুর্যোগের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেই প্রায় 15 লাখ মানুষের। বড় ধরনের দুর্যোগের আগেই পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ভোলার দৌলতখান উপজেলার মেঘনার বুকে জেগে ওঠা চরমুন্সি গ্রাম। এখানে বসবাস প্রায় 4,500 মানুষের। রয়েছে কয়েক হাজার গরু মহিষও। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস মানেই আতঙ্ক উপকূলীয় চরবাসীর কাছে। কিন্তু এই চরে নেই কোনো সাইক্লোন শেল্টার। একই চিত্র জেলার অন্যান্য চরেও। সাগরকুলের ঢালচর, মেঘনার মধ্যবর্তী লাদেন চর, চরলক্ষ্মী, হাজিপুর চর শামসুদ্দিন, কাজীর চর চর সুলতানি এবং তেঁতুলিয়া নদীর চর কচুয়াখালী সহ বেশিরভাগ চরে নেই কোনো আশ্রয় কেন্দ্র। এসব চরে বসবাস করেন অর্ধলক্ষাধিক মানুষ। এছাড়া মেঘনা তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী 21টি চরের বেশিরভাগে রয়েছে মাত্র 1টি বা 2টি আশ্রয় কেন্দ্র। ফলে দুর্যোগের সময় অর্ধেকেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের বাইরে থাকতে হয়। জ্বর তুফান হইলে আমরা দরজা মজা আটকায় চুপ করে বয়ে থাকি, আর কি করুম। আমরা থাকি আল্লাহরে ভাববে থাকি, মানে আমাকে আল্লাহ যা করে তা। আল্লাহ যদি আমাকে রাখবো, না রাখলে তো আমরা থাকার মতো কোনো ব্যবস্থা নেই। যখন সিগন্যাল টানে তখন আমাদের এই জায়গায় ইমার্জেন্সি আগে হয়েছে আপনার একটা সাইকেল সেন্টার, যেটার কোনো এই জায়গায় নাই। এখান থেকে যাইতে হলে 2 মাইল হাইটা তারপর একটা সাইকেল সেন্টার পাওয়া যায়। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের আওতায় আনতে প্রকল্প গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসক। যে চরাঞ্চলগুলিতে সাইক্লোন শেল্টার নাই সেগুলোতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা পত্র দিব। এছাড়া যে কেন্দ্রগুলি আছে সেগুলি যাতে ব্যবহারের উপযুক্ত হয় সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে চিঠি লিখলে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আমাদের এরকম আশ্রয় কেন্দ্র, আমাদের প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা ভোলায় এই আয়োজন করব। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ভোলার 7 উপজেলার প্রায় 20 লাখ মানুষের জন্য রয়েছে 919টি সাইক্লোন শেল্টার। এর মধ্যে শতাধিক আশ্রয়কেন্দ্র সংস্কারের অভাবে জরাজীর্ণ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নতুন সড়ক নির্মাণের ঘোষণা ছিল, উদ্বোধন হয়েছে জাঁকজমকপূর্ণভাবে, কিন্তু কাজ শুরুর আগেই উধাও হয়ে যায় 3.5 কিলোমিটার সড়কের পুরনো ইট। জামালপুরে এমন অভিনব প্রতারণার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। গত 12 মে প্রায় 4,80 লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণের একটি প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পুরনো ইট খুলে ফেলা হয়। তবে নতুন রাস্তার কাজ শুরু না করে ইট সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের জানানো হয় ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করবে। উদ্বোধন করে ইট নিয়ে বেঁচে গেছে। ইট তোলার পরে শুনতেছি যে রাস্তার কোনো কাগজপাতি নাই, কোনো ডকুমেন্টই নাই। ইট তুলে নেওয়ার পর সামান্য বৃষ্টিতে কাদায় পরিণত হয়েছে সড়কটি। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। পরে পাশের আরেকটি সড়কের ইট সরাতে গেলে মূল হোতাসহ 11 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে তাদের বিরুদ্ধে চুরির মামলা করা হয়। প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটা সাইকেল নিয়ে তো দূরে থাক, হাইটেও যাওয়ার সমস্যা হয়ে যায়। এত বড় একটা ক্ষতির কারণ আমাদের গজারাটা, ভাঙনিঘাট, হাটুভাঙ্গা, আমাদের ওই এলাকার হাজার হাজার মানুষের অবর্ণনীয় কষ্টের মধ্যে যারা ফেলবো আমরা কোনো চিন্তাও করি না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও দ্রুত সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ইউনোমোদের সাথে আমাদের কথা হয়েছে, নির্বাহী প্রকৌশলের সাথে কথা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলো পাকা করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই রাস্তাগুলো খুব দ্রুত গতিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অলরেডি একটা রাস্তা কিছুটা হলেও পুনঃসংস্কার করা হয়েছে এবং বাকিগুলো করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলমান কোনো প্রকল্প চলমান নাই। পরবর্তীতে আমরা সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের ব্যবস্থা নেব। এর দ্বারা এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাভ করবে। রাস্তা নির্মাণের নামে এই প্রতারণার বিচার এবং দ্রুত নতুন সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
দর্শক, ঘড়ির কাঁটায় 8টা বেজে 11 মিনিট। নিশ্চয়ই যারা অফিসগামী রয়েছেন তারা এরই মধ্যে বেরিয়ে পড়তে শুরু করেছেন। বৃষ্টি হলে যানজট তুলনামূলক বেশি হয়। কোন রাস্তাগুলোতে পানি এখনও আটকে রয়েছে, কোন রাস্তাগুলো অ্যাভয়েড করলে দ্রুত সময় গন্তব্যে পৌঁছতে পারবেন এবং আজকে সারাদিনের ওয়েদার কীরকম থাকবে জেনে নিলে দিনের পরিকল্পনা গুছিয়ে নেওয়া সহজ হয়। সেই খবরাখবর আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী আলিফ। তার মানে আপনাকে আরও একবার ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে এরই মাঝে 8টা পার হয়ে গেছে, 8টা 11 বাজে। সো সেই জায়গা থেকে অনেকেই হয়তো এরই মধ্যে সড়কে বেরিয়ে পড়েছেন, অফিসগামী যাত্রী যারা আছেন অনেকে হয়তো বের হওয়ার পরিকল্পনা করছেন। তো সেই দিনের পরিকল্পনাটি কিভাবে সাজালে আসলে সুবিধা হয়, সেই জায়গায় আবহাওয়ার খবরাখবর কিংবা আবহাওয়ার পূর্বাভাস এবং সড়কের ঠিক কোথায় যানজটের চিত্র কেমন রয়েছে, যানবাহনের চাপ কেমন রয়েছে, সেই খবরাখবরগুলো জেনে নিলে কিন্তু দিনের পরিকল্পনা সাজানো সহজ হয়। তো দর্শকদের সেই কাজকে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও তাদের জানিয়ে দেব আবহাওয়ার সর্বশেষ এবং সড়কের যানজটের চিত্র এই মুহূর্তে কেমন। তারই ধারাবাহিকতা আমরা প্রথম যে কাজটি দিয়ে শুরু করি সেটি হচ্ছে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন শহরগুলোর মাঝে ঠিক বায়ুমান কেমন রয়েছে, কোথায় পরিস্থিতি কেমন এবং কোন কোন দেশ আসলে বিশুদ্ধ বায়ু কিংবা দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে আছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে চাই বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে কোন কোন শহর রয়েছে। যেমনটি আসলে হয়ে থাকে ঠিক তার ব্যতিক্রম নয়, আজও দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড সেটি রয়েছে আসলে বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানে এবং বায়ুমান সূচক তাদের 12। এরপর 13 বায়ুমান সূচক নিয়ে 2টি শহর অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং নরওয়ের অসলো তারা রয়েছে ঠিক দ্বিতীয় এবং তৃতীয় স্থানে, দুজনেরই বায়ুমান সূচক 13 এবং অস্ট্রেলিয়ারই আরও 2টি শহর পরপর রয়েছে মেলবোর্ন এবং সিডনি 14 এবং 15-তে। দর্শক জেনে থাকবেন প্রায় প্রতিদিনই কিন্তু এই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা এই শহরগুলোই ঘুরে ফিরে আসলে শীর্ষ 5-এর মধ্যে থেকে থাকে। আজও তার ব্যতিক্রম নয়, যেমনটি দেখা যাচ্ছে 2, 4 এবং 5-এ রয়েছে অস্ট্রেলিয়ারই 3টি শহর এবং নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড যেমন আসলে শীর্ষস্থানে থাকে সেটি আসলে রয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে এরপরে রয়েছে কলম্বিয়ার শহর বোগোতা, সুইডেনের স্টকহোম রয়েছে 16 এবং 17 বায়ুমান সূচক নিয়ে পরপর তারা রয়েছে। একই সঙ্গে ইউক্রেনের শহর কিয়েভ তাদের বায়ুমান সূচক 18 এবং সেটি আসলে 8ম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের শহর হাউস্টন রয়েছে সেটি 19 বায়ুমান নিয়ে এবং দীর্ঘদিন পর কিন্তু বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষ 10-এ উঠে এসেছে পর্তুগালের শহর লিসবন, তাদের বায়ুমান সূচক এই মুহূর্তে দেখানো হচ্ছে 22 এবং যুক্তরাষ্ট্রের শহর সান ফ্রান্সিসকো গতদিন শীর্ষ 10-এ থাকলেও আজ কিন্তু কিছুটা পতন ঘটেছে, সেটি আসলে শীর্ষ 11-তে নেমে গেছে অর্থাৎ 11তম স্থানে রয়েছে, তাদের বায়ুমান সূচক 24। একই বায়ুমান সূচক 24 নিয়ে কিন্তু মেক্সিকো সিটি রয়েছে ঠিক তার পরের স্থানটিতেই 13-তে এবং কানাডার ভ্যানকুভার রয়েছে 14তম স্থানে, বায়ুমান সূচক তাদের 26 এবং ডেনমার্কের শহর কোপেনহেগেন রয়েছে বায়ুমান সূচক 27 নিয়ে। মোটামুটি শীর্ষ 15টি শহরের কথা বলছিলাম যাদের বায়ুমান সূচক এই মুহূর্তে বেশ ভালো রয়েছে। এই পর্যায়ে যদি আমরা ঢাকার অবস্থান খুঁজতে যাই তাহলে খুঁজতে হবে আসলে দূষিত বায়ুর তালিকায়। সেখানে আসলে ঢাকার অবস্থান এই মুহূর্তে রয়েছে 5মে, অর্থাৎ ঢাকা দূষিত বায়ুর তালিকায় 5মে রয়েছে। এবং বেশ শঙ্কার একটি বিষয় হলো ঢাকার বায়ুমান সূচক যেখানে সাধারণত 100-র এদিক সেদিক থাকে সেখানে ঢাকার বায়ুমান সূচক কিন্তু আজ 156। দর্শক আপনাদের যদি বায়ুমান সূচকের বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, সুইজারল্যান্ড ভিত্তিক যে জরিপ সংস্থা IQAir যাদের ওয়েবসাইট থেকে আমরা আপনাদের সূচকগুলো দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু বায়ুমান সূচকের যে বিষয়টি সেটি হচ্ছে 0 থেকে 50-এর মধ্যে যদি থাকে সেটিকে বলা হয় ভালো বায়ুমান সূচক, 51 থেকে 100-র মধ্যে থাকলে সেটিকে মোটামুটি বায়ুমান সূচক বলা হয় এবং 100-র উপর উঠে গেলে সেটি আসলে যেমনটি বলা হচ্ছে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, অর্থাৎ এখানে শিশু, বয়োবৃদ্ধ কিংবা যারা কিনা শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত তাদের কথা বলা হয়ে থাকে যে তারা এই ধরনের বায়ুমান সূচকের জন্য ঝুঁকিপূর্ণ এবং 151 থেকে 200 অর্থাৎ 150 ছাড়িয়ে গেলে সেটিকে বলা হয় অস্বাস্থ্যকর বায়ু। সেখানে ঢাকার বায়ুমান সূচক যেমন দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু 150 ছাড়ানো অর্থাৎ 156। এই বৃষ্টিপাতের পরেও কিন্তু জলাবদ্ধতার কারণে বায়ুমান সূচকের যে অবনতি হয় সেটি কিন্তু হয়েছে এবং তার কারণে আসলে 150 ছাড়িয়ে গেছে যেটি কিনা অস্বাস্থ্যকর বায়ু হিসেবে চিহ্নিত হচ্ছে বৈশ্বিক মানদণ্ডে এবং সেখানেই কিন্তু দূষিত বায়ুর তালিকায় এই জন্য ঢাকার অবস্থান কিন্তু 5মে উঠে গেছে। এবং অন্যান্য যে দূষিত দেশে বায়ুর শহরগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলতে হয় গত কয়েকদিন ধরে DR কঙ্গোর শহর কিনশাসা কিন্তু শীর্ষস্থান ধরে রেখেছে এবং আজও তার ব্যত্যয় ঘটেনি। তারা আসলে 198 বায়ুমান সূচক অর্থাৎ প্রায় 200-র কাছাকাছি, যেটি আসলে খুবই অস্বাস্থ্যকর বায়ু বলা হচ্ছে। সেই সঙ্গে উগান্ডার কাম্পালা রয়েছে দ্বিতীয় স্থানে, ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে। জাকার্তা কিন্তু প্রতিনিয়ত এই শীর্ষস্থানগুলো ধরে রাখে। গতকাল জাকার্তার অবস্থান ছিল দ্বিতীয় এবং বায়ুমান সূচক ছিল 150-র ওপরে, সেখানে আজ জাকার্তার বায়ুমান সূচক 174 অর্থাৎ বায়ুমান সূচকের দিক থেকে আরও অবনতি হয়েছে। তবে দূষিত বায়ুর তালিকায় আসলে তারা 2 থেকে 3-এ নেমে গেছে। সেই সঙ্গে পাকিস্তানের লাহোর রয়েছে 4র্থ স্থানে, 5ম স্থানে যেমন ঢাকার কথা বলছিলাম, 6ষ্ঠ স্থানে ভারতের কলকাতা রয়েছে এবং সবগুলো দেশেরই কিন্তু বায়ুমান সূচক দেখানো হচ্ছে 150-র ওপরে এবং জোহান্সবার্গ
তার একটি ব্যাপক পরিবর্তন এসেছে, যেখানে গতদিন কিনা জোহান্সবার্গ ছিল বিশুদ্ধ বায়ুর তালিকায় মোটামুটি শীর্ষস্থানগুলোতে, আজ তাদের অবস্থান দূষিত বায়ুর তালিকায় 7 নম্বরে এবং বায়ুমান সূচক কিন্তু 150 ছাড়ানো। সেই সঙ্গে ভিয়েতনামের শহর হানয় রয়েছে 138 বায়ুমান সূচক নিয়ে ঠিক তার পরের স্থানটিতে অর্থাৎ 8ম স্থানে। সেই সঙ্গে ইসরায়েলের শহর জেরুজালেম রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই রয়েছে এই দূষিত বায়ুর তালিকায়। তবে তাদের বায়ুমান সূচক অবশ্য 150-র নিচে, তবে 100-র উপরে থাকাতে সেটিও কিন্তু আসলে বেশ দূষিত বায়ু হিসেবে বলা যায়। তো ঢাকার কথা যেমনটি বলছিলাম যে 5ম স্থানে রয়েছে 156 বায়ুমান সূচক নিয়ে। এ পর্যায়ে ঢাকার অঞ্চলভিত্তিক যদি বায়ুমান নিয়ে আপনাদের জানাতে চাই, সেখানে আসলে দর্শক দেখতে পাবেন যেমনটি আসলে বায়ুমান সূচকে দেখছিলাম 150 ছাড়ানো, তার প্রভাব কিন্তু আসলে পুরো ঢাকা শহর জুড়েই রয়েছে। সাধারণত গুলশান কিংবা বাড্ডা এই এলাকাতে 150 ছাড়ানো বায়ুমান সূচক আমরা দেখে থাকি, তবে আজ ঢাকার বেশিরভাগ অঞ্চলে কিন্তু 150 ছাড়ানো বায়ুমান সূচক দেখানো হচ্ছে। যেমনটি আসলে দেখতে পাচ্ছেন এপাশে সাভারের এপাশটাতেও 171 যেমন রয়েছে, আবার এদিকে মতিঝিলের এপাশেও 166 এবং মোটামুটি সব জায়গায় কিন্তু এই 150 ছাড়ানো, অর্থাৎ কোথাও 100-র নিচে বায়ুমান সূচক আমরা তেমন দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এপাশে নিকেতনের এই দিকটাতে শুধুমাত্র 74 বায়ুমান সূচক রয়েছে। এছাড়া সব জায়গায় মোটামুটি 100 ছাড়ানো বায়ুমান সূচক এবং কোথাও কোথাও বেশিরভাগ জায়গায় কিন্তু 150 ছাড়িয়ে গেছে, যেটি কিনা আসলে বেশ দূষিত বায়ু বলা যেতে পারে। সেই সঙ্গে যদি আমরা আবহাওয়ার খবরাখবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস দেখানো হচ্ছে এবং যেটি কিনা অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেখানে বায়ুর আর্দ্রতার এক ধরনের প্রভাব রয়েছে। সেই সঙ্গে ঢাকার বায়ুমান সূচক যেরকম অবনতি হয়েছে, সেখানে কিন্তু গুণগত মানেও কিছুটা আসলে অবনতি হয়েছে, ফেয়ার দেখানো হচ্ছে, যেটি কিনা অন্যান্য দিন সাধারণত বৃষ্টির পরবর্তীতে খুব ভালো বায়ু দেওয়া থাকে। এ পর্যায়ে আমরা যদি বৃষ্টির পূর্বাভাস কিংবা সেই খবরাখবরগুলো দেখানোর চেষ্টা করি, সেখানে হচ্ছে যেমনটি দেখানো হচ্ছে যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন সময় আসলে বৃষ্টির পূর্বাভাস দেখানো হচ্ছে। সকাল 9টা 10টা এই সময়টাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিছুটা বৃষ্টি কমলেও কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনার কথা এখানে বলা হচ্ছে। সেই সঙ্গে অন্যান্য অঞ্চলগুলো নিয়ে অন্যান্য সময়গুলো নিয়ে যদি বলি, দুপুর 2টার পর থেকে কিন্তু পুরো সময় জুড়ে আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দিন জুড়ে এবং সন্ধ্যার কাছাকাছি সময় অর্থাৎ বিকেলের পর থেকে 5টা 6টা এই সময়টাতে কিন্তু আবার বৃষ্টি কিছুটা থেমে গেলেও মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এমন তথ্যই কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ মোটামুটি আজ সারা দিন জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা পরবর্তী সময় অর্থাৎ রাত 8টার দিকে কিন্তু বেশ ভারী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হচ্ছে। এই মুহূর্তে এরই মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে যেমনটি আসলে আমরা জানাচ্ছিলাম এবং সকাল 9টা থেকেও যে অন্যান্য যে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছিল, সেখানেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা কিনা এই সময়টাতে আসলে বের হওয়ার পরিকল্পনা করছেন বা বের হচ্ছেন, বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে, বৃষ্টির প্রস্তুতি হাতে রেখে আসলে সড়কে বের হলে তারা কিছুটা সুবিধা করতে পারবেন। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে সঙ্গে যদি ট্রাফিক আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে সড়কের চিত্র কেমন রয়েছে দর্শক দেখানোর চেষ্টা করব। সেখানে আসলে দেখতে পাচ্ছেন পুরো ঢাকার শহর জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় প্রচুর যানবাহনের চাপ আমরা দেখতে পাচ্ছি। তবে সেটি আসলে গত দিনের মতো খুব বেশি দীর্ঘ না হলেও যানজটের চাপ কিন্তু বেশ রয়েছে। অর্থাৎ যারা কিনা সড়কে বের হচ্ছেন, যানজট হবে এই পরিকল্পনা মাথায় রেখে কিছুটা সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আপনাদের প্রতি থাকবে। এ পর্যায়ে যদি আমরা এলাকা ভিত্তিক বলার চেষ্টা করি যে এই মুহূর্তে যেমনটি আসলে দেখা যায় দিনের এই সময়টাতে অর্থাৎ সকালের এই শুরুর দিকটাতে কিন্তু রামপুরা বাড্ডার ইউলুপটাতে বেশ যানজট দেখা যায়। কেননা ওখানে আপনারা জেনে থাকবেন পরপর দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, একদিকে যেমন ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে, অন্যদিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে এবং এই সময়টাতে আসলে ক্লাস অ্যাটেন্ড করতে যাওয়া যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের আসলে বেশ যানবাহনের চাপ এই সড়কটিতে কিন্তু থেকে থাকে, তার প্রভাব কিন্তু এখানে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাতিরঝিল লিংক রোড হয়ে যারা কিনা রামপুরা বাড্ডা ইউলুপ ব্যবহার করে চলাচল করবেন, এই সময় তারা আসলে কিছুটা যানজট পাবেন এবং যানজট পোহাতে হবে। সেই সঙ্গে আসলে এই ইউলুপ পার হয়ে যারা কিনা আফতাবনগরের সড়কটি ব্যবহার করবেন, মেরাদিয়া কাঁচাবাজার সংলগ্ন এই সড়কটিতেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে এবং যারা কিনা ওপাশ থেকে অর্থাৎ মেরাদিয়া কাঁচাবাজারের ওই পাশ অর্থাৎ আফতাবনগরের ভিতর থেকে কিনা যারা এই রামপুরার দিকে সড়কটাতে যে রয়েছে কিংবা জহিরুল হক সিটির যে গেট রয়েছে সেই গেট ব্যবহার করে যারা চলাচল করবে তাদের আসলে কিন্তু বেশ যানবাহনের চাপ পোহাতে হবে, প্রচুর যানজট সেখানে রয়েছে এবং এই জায়গায় যারা এই সড়কটি যারা ব্যবহার করবেন তারা সড়কটি এড়িয়ে চললেই কিংবা কিছু সময় হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা করতে পারবেন। সেই সঙ্গে যদি আমরা বাড্ডার এই পাশটার দিকে তাকাই, সেখানেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে। অর্থাৎ এ পাশে বীরোত্তম রফিকুল ইসলাম এভিনিউ যেটি রয়েছে সেই সড়কটি যারা ব্যবহার করবেন, অর্থাৎ এই দিকটা বলতে বোঝানো হচ্ছে যারা কিনা এ পাশে বসুন্ধরা হয়ে অর্থাৎ যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে কিনা চলাচল করে এই রামপুরা বাড্ডার সড়কটি ব্যবহার করে এই সড়কে যারা ঢুকবেন তাদেরও আসলে বেশ যানবাহনের চাপ পোহাতে হবে এবং যানজট পোহাতে হবে। ও পাশে প্রগতি সরণির দিকেও আমরা বেশ যানজটের চাপ দেখতে পাচ্ছি, যানবাহনের চাপ রয়েছে এবং সেখানে কিন্তু আপনারা জেনে থাকবেন গতদিন
যে ভারী বৃষ্টি, তারপর কিন্তু বসুন্ধরার এই পুরো এলাকাটাতে এক ধরনের ভয়াবহ রকমের জলাবদ্ধতা তৈরি হয়েছিল। সেই জলাবদ্ধতার প্রভাব কিন্তু সড়কে পড়তে থাকে, আপনারা জানেন, এবং তার প্রভাবে কিন্তু আসলে যানজটের খবরাখবর আমরা আপনাদের জানানোর চেষ্টা করি। সেই প্রভাব এখানে রয়েছে। সেই সঙ্গে আমরা যদি এপাশে গুলশান এভিনিউ, কামাল আতাতুর্ক এভিনিউ এবং একে খন্দকার রোড নিয়ে যদি আপনাদের সঙ্গে কথা বলি, সেখানে কিন্তু আজ দেখা যাচ্ছে কিছুটা যানবাহনের চাপ কম থাকলেও কিছু কিছু অংশে আসলে যানজট রয়েছে। যেমনটা আসলে দেখতে পাচ্ছেন বীরুত্তম একে খন্দকার রোডের এই মাথাটাতে, অর্থাৎ ব্র্যাক সেন্টারের এই পাশটাতে চলে আসলে কিন্তু সেখানে কিছুটা যানবাহনের চাপ আপনারা পাবেন। এবং কামাল আতাতুর্ক এভিনিউর দিকে যদি খেয়াল করি, সেখানে আসলে জাস্টিস শাহাবুদ্দিন পার্ক যেটি রয়েছে তার পাশ দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো রকমের যানবাহনের চাপ কিংবা যানজট দেখতে পাবেন। সেই তুলনায় গুলশান এভিনিউ কিছুটা যানজটের চাপ কম থাকবে, যানবাহনের চাপ কম থাকবে। তবে গুলশান বাড্ডা লিংক রোডের এই যে সার্কুলার রোড যেটি, সেখানে কিন্তু আপনারা ভালোই যানজট পাবেন, অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন কিছুটা সময় হাতে নিয়ে বের হলে আপনাদের সুবিধা হবে। এ পর্যায়ে যদি আমরা মহাখালী এই পাশটা নিয়ে কথা বলি, মহাখালী বাস টার্মিনালের পাশে কিন্তু সাধারণত সকালের এই সময়টাতে সেখানে বড় বড় বাস যেগুলো রয়েছে সেগুলো আসলে রাস্তার পাশে সড়কে দাঁড় করিয়ে রাখার কারণে কিন্তু যানবাহনে এর প্রভাব পড়ে এবং যানজট হয়ে থাকে। তো সেই প্রভাব এখানে দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যারা কিনা এই মহাখালী যে এন্ট্রি রয়েছে এবং এটি ব্যবহার করে যারা কিনা এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা ব্যবহার করবেন, টোল প্লাজার সামনের এই অংশটা বা সড়কটাতে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন দেখা যাচ্ছে। অর্থাৎ এই ক্লোভার লিপ ইউলুপ যেটি রয়েছে সেটিতে যারা উঠবেন এবং টোল প্লাজায় প্রবেশের আগে তাদের বেশ খানিকটা সময় আসলে এখানে নষ্ট হবে, অর্থাৎ যানবাহনের কিছুটা চাপ রয়েছে। এটি এমন হতে পারে যে এপাশে টোল প্লাজার এখানে দীর্ঘ যানজট, অথবা এমনও হতে পারে ওপাশ থেকে যে গাড়িগুলো আসছে এপাশে সড়কে নেমে এক্সপ্রেসওয়ে থেকে বের হওয়ার পরে তারা যানবাহনের চাপ কিংবা যানজটে পড়ছেন। দুইটি সম্ভাবনাই রয়েছে এবং সেই ব্যাপারটি, কারণ দুই পাশেই আসলে সড়কে লাল চিহ্নিত দেখানো হচ্ছে, অর্থাৎ দুই পাশেই আসলে যানজট রয়েছে, অর্থাৎ সেই ব্যাপারটি মাথায় রেখে সড়কে চলাচল করলে কিছুটা সুবিধা আপনারা পাবেন। সেই সঙ্গে আসলে এক্সপ্রেসওয়ের এই কথাটি বললাম যে এখানে টোল প্লাজার এখানে যেমন যানজট রয়েছে, পাশে যদি তেজগাঁওয়ের সড়কটি নিয়ে কথা বলি সেখানেও কিন্তু যানবাহনের চাপ দেখা যাচ্ছে, অর্থাৎ তেজগাঁওয়ের এপাশটাতেও যানবাহনের চাপ রয়েছে, অর্থাৎ কিনা ফার্মগেট পার হয়ে এপাশে বিজয় সরণি পর্যন্ত আসতে গেলে সেখানে আসলে তাদের ভালো রকমের যানবাহনের চাপ পোহাতে হবে এবং যানজট পোহাতে হবে। সেই সঙ্গে এই বিজয় সরণি পার হওয়ার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যদি এই সড়কটি নিয়ে খেয়াল করি, সেখানেও কিন্তু যানজটের চাপ রয়েছে, অর্থাৎ যারা কিনা এই সড়কটি ব্যবহার করে ডানে ঘুরে বিএফ শাহীন কলেজের সামনে দিয়ে মহাখালী যেতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু আসলে যানবাহনের চাপ পোহাতে হবে এবং বেশ বড় ধরনের যানজট কিন্তু এখানে রয়েছে। এছাড়া অন্যান্য সড়কগুলোতে আসলে তেমন যানবাহনের চাপ এপাশে দেখা যাচ্ছে না, মিরপুর রোডের এই দিকটাতে। তবে এই মিরপুর রোডের এই দিকটাতে শ্যামলীর এপাশে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, সেখানে আপনারা জানেন যে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়ে থাকে, সেই জলাবদ্ধতার প্রভাব হয়তো পড়তে শুরু করেছে। সেই সঙ্গে মিরপুর 1, কল্যাণপুর এই দিকটাতেও কিন্তু যানবাহনের চাপ তেমন নেই, টেকনিক্যাল কিংবা এই পাশে যদি আমরা বলি আমিন বাজার সে পাশটাতেও যানবাহনের চাপ তেমন নেই। এবং এই পাশে যদি আমরা মিরপুর 10, মিরপুর 2 এই দিকটা নিয়ে কথা বলি, সেখানে আসলে যানবাহনের চাপ তুলনামূলক কাজ কম রয়েছে। তবে এই দিকে অর্থাৎ মিরপুর 14 ব্যবহার করে যারা চলাচল করছেন, সেখানে কচুক্ষেত এবং যে স্বাধীনতা সরণি সড়কটি রয়েছে সেগুলো যারা ব্যবহার করবেন তাদেরকে আসলে বেশ ভালো রকমের সময় হাতে নিয়ে বের হতে হবে। তবে এই পাশে মিরপুর 11 এই দিকে হালকা কিছুটা যানজট আপনারা পাবেন। এছাড়া অন্যান্য অংশগুলোতে আজ যানজটের তেমন কিন্তু প্রভাব তেমন দেখা যাচ্ছে না। তো মোটামুটি যে সমস্ত সড়কে আসলে যানবাহনের সম্ভাবনা রয়েছে এবং যানজটের প্রভাব রয়েছে সেই সড়কগুলোর কথা বললাম। এই সড়কগুলো এড়িয়ে চললে কিংবা কিছুটা সময় হাতে নিয়ে বের হলে আপনাদের দিনের গন্তব্যে পৌঁছানোটা সময় মতো পৌঁছাতে পারবেন। তবে এই জায়গায় আপনাদের মাথায় রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সেই জায়গায় অবশ্যই আপনাদের যেটি করতে হবে ট্রাফিক আইন মেনে নিরাপদে সড়ক চলাচল করতে হবে, যেন নিরাপদে আপনারা গন্তব্যে পৌঁছাতে পারেন। এবং সেই সঙ্গে যারা কিনা এই সড়কগুলো ব্যবহার করবেন ট্রাফিক আইন মেনে তো চলবেনই, যেখানে যেখানে আসলে আপনাদের গন্তব্যে পৌঁছানো দরকার কিছুটা সময় হাতে নিয়ে পৌঁছালে আপনাদের জন্য সুবিধা হবে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী তামান্না। নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের হাতে লাঞ্ছিত হয়েছেন চিকিৎসা কেন্দ্রের সহকারী পরিচালক। শিশুটির স্বজনদের অভিযোগ চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণেই হয়েছে এই মৃত্যু, যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জীবন বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা মানুষটির নাম মোহাম্মদ শাহাবুজ্জামান, যিনি নাটোর পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক। আর এই হামলা ও হাতাহাতির নেপথ্যে রয়েছে পরিবার পরিকল্পনার অধীনে থাকা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসাধীন এক নবজাতকের মৃত্যু। সকাল 9টায় জন্ম নেয়া শিশুটির অসুস্থতা স্পষ্ট হলে কার্যকর ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। মারা যায় আগদিঘা গ্রামের বাবু ও রুমি দম্পতির ছেলে সন্তান। সেই ক্ষোভে কেন্দ্রটির উপর ভাঙচুর চালান ক্ষুব্ধ স্বজনরা।
সুস্থ ছিল বাচ্চা, অক্সিজেন বড় ডাক্তার দিকে দেখতে বলেছে, বড় ডাক্তার কর 2বার 3বার টাকার পর বড় ডাক্তার যায়নি। 8টার সময় জ্বর আইছে, 9:30 সময় 9টার সময় আইছে, ডেলিভারি হইলো। আর পয়সা দিয়ে অক্সিজেন দিয়ে বাচ্চা সদর হাসপাতালে পাঠাইছে, অক্সিজেন ছাড়া সদর হাসপাতালে পাঠাই দিতে যাইতে যাইতে বাচ্চা নাই। তবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উল্টো তোপের মুখে পড়তে হয় সহকারী পরিচালক শাহাবুজ্জামানকে। আমি ডিডি স্যারের অর্ডারে আমি ডিসি অফিসে মিটিং শেষ করে ডিডি স্যার অফিসে গেলেন। অফিসে যাওয়ার পরে আমাকে বললেন যে এরকম একটা ঘটনা হয়েছে, তো আপনি ওখানে যান, যে শুনেন যে কি হয়েছে ঘটনা। আপনি কি শুনলেন এখানে আসার পর? আমি এখানে আসলাম, এসে তো আমি ঘটনাগুলো ওনাদের কাছ থেকে শুনতেছি। এর ভিতরে দেখলাম যে লোকজন খুব উত্তেজিত হয়ে আছে। শিশুর মৃত্যুর খবর ছড়ালে মা ও শিশু কেন্দ্রের সামনে জড়ো হতে থাকেন স্বজনরা। দায়িত্বে অবহেলায় চিকিৎসক ও নার্সদের বিচার দাবি করেন তারা। সদরে নিয়ে যাইতে অক্সিজেন দিতে নিয়ে গেছে, ওইখানে নিয়ে সামনে নিছে, বলেছে যে ডাক্তারে এটা তো মৃত ছাওয়াল দিয়েছে। আপনার বাচ্চা তো মারা গেছে, আপনারা অক্সিজেন ছাড়া বাচ্চা এখানে নিয়ে আসছেন কেন? আপনারা দ্রুত যা পদক্ষেপ নেন। এখানে এসে যখন বলা হয়েছে তখন এরা আমাদেরকেই উল্টাপাল্টা কথা বলতেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিষ্ঠানটির পরিচালকের। অবশ্যই সেন্সিটিভ বিষয়টা বলতে পারেন, অবশ্যই তদন্ত হবে, তারপরে যেটা তদন্তে আসবে সেটাই করা হবে। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় পুলিশ। আর নবজাতক মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগে বিপ্লব ঘটালেও বিমান পরিবহনে নেমে এসেছে বিপর্যয়। দৈনিক 18টি ফ্লাইটের বদলে এখন সপ্তাহে চলছে মাত্র 9টি। লোকসানের মুখে পড়েছে আসলে বিমান চলাচল কর্তৃপক্ষের যারা নিয়ন্ত্রক ব্যবস্থা রয়েছেন, এবং এতে বন্ধ হয়ে যাচ্ছে বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট। কর্মহীন হয়ে পড়ছে ঝুঁকিতে থাকা ট্রাভেল এজেন্সিগুলোর কর্মীরা। পরিবহন খাতসহ বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িতরাও এতে বিপাকে পড়েছেন। পদ্মা সেতু চালুর পর সড়ক পথেই যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। ফলে এর ধাক্কা লেগেছে যশোরের বিমানবন্দরে। আগে যেখানে দৈনিক 18টি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করত, এখন সপ্তাহে চলছে মাত্র 9টি। লোকসানের মুখে আগামী 16 জুলাই থেকে এই রুটে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু চালু হওয়ার পর ড্রাস্টিক্যালি আসলে এই যে স্টেশনে প্যাসেঞ্জার এত বেশি কমে যাচ্ছিল, যেটা একটা এয়ারলাইন্সের পক্ষে একটা স্টেশনকে কন্টিনিউ করাটা খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছেন বিমানবন্দর কেন্দ্রিক গড়ে ওঠা ট্রাভেল এজেন্সি, ভাড়া চলিত গাড়ির চালক ও আশেপাশের ছোট বড় ব্যবসায়ীরা। সমাধান চেয়ে মানববন্ধনও করেছেন তারা। যখন ফ্লাইট কমাই দিল, টিকিটের দাম বাড়াই দিল, তখন থেকে প্যাসেঞ্জার কমতে থাকলো। এখন দিনে 2টা ফ্লাইট সেটাও বন্ধ করে দিচ্ছে। এয়ারলাইন্সের ভাড়াটা যদি কমিয়ে ফ্লাইটের সংখ্যাটা ঠিক রাখা যায়, তাহলে আমার মনে হয় আমাদের যশোরের জন্য ভালো হবে। ভাড়া পুনর্মূল্যায়ন করে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য যাতে এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা হয়। জেলার গুরুত্ব বিবেচনা করে বিমান পরিচালনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। একেবারে বন্ধ না করে দেয়, আমি সেই উদ্যোগ নেব। আর তবে আমাদের আবারও বললাম, যশোর যেহেতু গুরুত্বপূর্ণ জেলা, এই জেলাতে এয়ারলাইন্সটা খুব বেশি চালু থাকবে, এখানে সংকট হবে না, যাত্রী সংকট হওয়ার কথা না। আমরা হয়তো উদ্যোগ নিয়ে এটাকে আবার চালু করার চেষ্টা করব। ব্যবসা বাণিজ্যের হাব হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের প্রধান এই আকাশপথ সচল রাখতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। 54 কেজিতে মন ধরে আম কেনেন ব্যবসায়ীরা, অথচ মূল্য পরিশোধ করা হয় 40 কেজির। এই ঢলন পদ্ধতিতে আম বিক্রিতে ক্ষতিগ্রস্ত নওগাঁর বাগানীরা। সব পক্ষের সাথে সমন্বয় করে যৌক্তিক ওজনে আম বেচা কেনার আশ্বাস প্রশাসনের। এটি নওগাঁর সাপাহারের সবচেয়ে বড় আমের বাজার। সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাকডাক, ধলন বা ওজন পদ্ধতিতে চলছে বেচাকেনা। তবে আম বিক্রির এই ঢলন প্রথা নিয়ে চরম ক্ষোভ আছে বাগানীদের। তাদের দাবি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। কারণ এক মনে 40 কেজির বিপরীতে আম দিতে হয় 50 থেকে 54 কেজি পর্যন্ত, অথচ মূল্য পরিশোধ করা হচ্ছে সেই 40 কেজির হিসেবে। আম কেনার সময় কিছু বলে না যে এটা আমরা 52 তো নিব কি 54 তো নিব। এখন ঘরে ক্যারেট ম্যানেট খোলার পর কি কইছে এটা 54 তো ওজন হবে। ক্যারেট সহকারে 50, সেখানে 54 পর্যন্ত নিচ্ছে ওরা।
এই জন্য আমাদের প্রচুর লস কৃষকের। ব্যবসায়ীদের দাবি, দেশের সব বড় মোকামে এই পদ্ধতিতেই চলে আম বেচা কেনা, তাই তারাও সেভাবেই বাণিজ্য করছেন। অনেক কৃষক আছে ভালো 20 ক্যারেট নিয়ে আসে, ওখানে নিয়ে 5 ক্যারেট খারাপ ঢুকে দিচ্ছে। আমরা যে 52 কেজি ওজন দেই, 4 কেজি প্রথমত কেটে চলে যায়, থাকে কয় কেজি 48 কেজি। 48 কেজির মধ্যে মনে করেন আমাদের 2-4 কেজি মনে করেন খারাপ করে যায়। সব পক্ষের সাথে সমন্বয় করে যৌক্তিক ওজনে আম বেচা কেনার আশ্বাস প্রশাসনের। সারা বাংলাদেশের যতগুলো জেলা আছে সবাই যাতে একসাথে যদি তাদেরকে বসে যদি একটা সমস্যার মধ্যে সমাধানের মধ্যে নিয়ে আসা যায়, আমরা আশা করছি যে এটা হয়তো আগামী বছর থেকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আছেন তারা এই বিষয়ে সচেতন আছে এবং তারা ব্যবস্থা নেবে। প্রতি মৌসুমে 450 কোটি টাকা আম বাণিজ্য হয় নওগাঁ জেলায়, অথচ ওজন অনিয়মের সুরাহা হয়নি এখনো। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। ইসরায়েলে নিরাপদ নয় পরম মিত্র যুক্তরাষ্ট্রের নাগরিকরাও। পশ্চিম তীরে কংগ্রেসম্যান রো খান্নার গাড়িবহরকে 1 ঘন্টারও বেশি সময় অস্ত্রের মুখে আটকে রাখার পর এমনটাই বলছেন বিশ্লেষকরা। শুধু বসতি স্থাপনকারীরাই নয়, ইসরায়েলি সেনারাও যথেষ্ট অসম্মান করেছেন মার্কিন এই রাজনীতিকে। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই একই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে সিএনএন সহ বেশ কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিকদেরও। চলন্ত গাড়ির সামনে হঠাৎ এসে দাঁড়ায় কয়েকজন অস্ত্রধারী বসতি স্থাপনকারী। মুহূর্তেই থেমে যায় পুরো বহর। ভিডিওটি প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসম্যান রো খান্না। পশ্চিম তীরের খিরবেত জানুতা এলাকায় ফিলিস্তিনি গ্রাম পরিদর্শনের সময় এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে। প্রায় 1 ঘন্টা আটকে রাখা হয় তার গাড়িবহরকে। আমি সম্ভবত প্রথম কোনো মার্কিন রাজনীতিক যাকে ইসরায়েলি দখলদার আর সেনারা আটক করল। আমরা শুধু একটা গ্রাম পরিদর্শন করছিলাম, তারপরও মার্কিন উৎপাদিত M4 মেশিনগান দেখিয়ে আমাদের আটক করা হলো। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, যানবাহন আটকে রাখার খবর পেয়ে সেনা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতি স্থাপনাকারীদের সরিয়ে দেয় এবং বহরটিকে নিরাপদে যেতে সহায়তা করে। তবে রো খান্নার অভিযোগ, পুরো ঘটনায় মার্কিন নাগরিক কিংবা একজন কংগ্রেসম্যানের উপস্থিতির প্রতি কোনো সম্মান দেখানো হয়নি। ওই ইসরায়েলি তরুণদের চোখে আমি ক্ষমতার ঔদ্ধত্য দেখেছি। একই ঔদ্ধত্য ছিল ইসরায়েলি সেনাদের মধ্যেও। তারা জানত সেখানে একজন মার্কিন কংগ্রেসম্যান আছেন, তবু তারা হাসছিল। রো খান্না পশ্চিম তীরের তুরমুস আইয়াও সফর করেন। সেখানে ফিলিস্তিনি আমেরিকান বাসিন্দারা তাকে বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতার অভিজ্ঞতার কথা জানান। এই ডেমোক্রেট নেতা সফরের পর বলেন, ফিলিস্তিন ইস্যু এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও একটি বড় নৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। এদিকে রো খান্নার ঘটনার কয়েকদিন পরই পশ্চিম তীরের সিনজিল এলাকায় হামলার শিকার হন সিএনএন সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। তাদের দিকে রীতিমতো লাঠি, লোহার রড নিয়ে তেড়ে আসে বসতি স্থাপনকারীরা। কারো কারো হাতে ছিল পাথর এবং ছুরিও। এই ঘটনায় এরই মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ইসরায়েলি পুলিশের। তবে 1 বছর আগে একই এলাকায় সাইফ মোসাল্লাত নামে এক ফিলিস্তিনি আমেরিকান নিহত হয়েছে। ওই ঘটনায় এখনও কোনো ব্যবস্থা নেয়নি ইসরায়েলি প্রশাসন। ইফাতিরা, স্টার নিউজ। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা যত বাড়ছে, ততই কঠোর অবস্থানের পক্ষে সরব হচ্ছেন ইরানের সাধারণ মানুষ। দেশটির নাগরিকদের বড় একটি অংশই মনে করেন যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ রাখাই এই মুহূর্তের সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। তবে কূটনীতির পক্ষেও অবস্থান বহু ইরানের। তাদের মতে নিয়ন্ত্রণ ইরানের হাতে রেখে জলপথটি খোলা রাখা উচিত। রাতের অন্ধকার চিরে একের পর এক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রকাশ করেছে হামলার নতুন এই ভিডিও। তাদের দাবি, হরমুজ প্রণালীর আশপাশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক টার্গেটে হামলা চালানো হয়েছে। IRGCর দাবি, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর সহায়ক ও জ্বালানি সরবরাহ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড স্থাপনাও হয়েছে হামলার টার্গেট। এছাড়া হরমুজ প্রণালীতে অনুমোদনহীন রুটে চলাচলকারী দ্বিতীয় একটি জাহাজও অচল করে দেওয়ার দাবি করছে তেহরান।
ইরানের ঘোষণা, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণেই থাকবে। প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন দেশটির বহু মানুষ। তারাও চায় হরমুজ বন্ধই থাকুক, তাহলে চাপে থাকবে মার্কিন প্রশাসন। হরমুজ ইরান ও ওমানের, পৃথিবীর অন্য প্রান্ত থেকে এসে এখানে খবরদারি চলতে পারে না। আঘাতের জবাব আঘাত দিয়েই হয়। আলোচনায় ফিরে না আসা পর্যন্ত প্রণালী সাময়িকভাবে বন্ধ রাখাই উচিত। তবে এমন গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক জলপথ পুরোপুরি বন্ধের পক্ষে নন অনেক ইরানি। তারা চান গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা থাকুক, তবে নিয়ন্ত্রণ থাকতে হবে তেহরানের হাতে। হরমুজ আমাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এটি খোলা থাকাই ভালো। প্রণালীকে আমাদের নিজেদের বিরুদ্ধেই ব্যবহার করা উচিত নয়। শক্ত অবস্থান থেকে কূটনীতি চালিয়ে যেতে হবে। গেল কয়েকদিনে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার পর ফের পাল্টাপাল্টি হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর জেরে সমঝোতা চুক্তি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নানা হুমকি ধামকির মধ্যেও রোববার ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তাদের ভাষ্য, যৌথভাবে এই জলপথ নিয়ন্ত্রণ করবে কেবল ইরান ও ওমান। ইফাতিরা, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটা বলছে গুড মর্নিং বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিয়া তামান্না, আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি রঞ্জিত ইফতেখার ছিলাম আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। আপনাদের দিনটি ভালো কাটুক এমন শুভকামনা সবসময়। আর সংবাদ জানতে স্টার নিউজের সাথে থাকুন।